আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে নতুন আরও একটা ক্লাসে স্বাগতম জানাচ্ছি, যদিও আজকে তোমাদের কোর্সে আমার ফার্স্ট ক্লাস। সো তোমরা জানো যে হচ্ছে টাইটেল দেখে বুঝতে পারতেছো যে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় অলরেডি হয়ে গেছে, তারপর আমরা আবার হচ্ছে রিভিশন টাইপ আমাদের এটা আজকে দ্বিতীয় অধ্যায় সৃজনশীলে যত টাইপের প্রশ্ন আসে আমাদের যে শিটটা আছে স্পেশাল রোড টু মিশন 100 সাজেশনের যে শিটটা আছে সেই শিটের সবগুলো ম্যাথের ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টের মাধ্যমে জানো। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। তো আমার সাথে এখানে অনেকে যুক্ত আছে, জল ফরিং, তারপর হচ্ছে মাহবুব উল্লাহ, মোহাম্মদ সাকিব, ফাউজিয়া জারিয়া, আচ্ছা নাহিয়ান হোসেন। তোমরা এক কাজ করো, তোমাদের পরিচিত যারা আছে এই গ্রুপের মধ্যে তোমরা সবাইকে মেনশন করে নিয়ে আসো দ্রুত। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আর কারো কোনো কথা থাকলে বলতে পারো। নাহিয়ান হোসেন, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, রোজাল ওয়ালাইকুম আসসালাম, শিফা ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে স্যার আসিফ, সালমা আক্তার, আবু সাইদ আসিফ, অনেকেই আছে, অনেককেই আমি এখানে চিনতেছি যারা হচ্ছে ফ্রি ক্লাস করেছো বা হচ্ছে এর আগে ক্লাস করেছো, কোর্সের ক্লাস করেছো, তাদের অনেককেই চিনি এখানে আছে। যারা নতুন আছে তাদেরকে ওয়েলকাম। তোমরা, আমি তোমাদের ওয়েলকাম জানাবো, তোমরা তো এই গ্রুপে অনেকক্ষণ থেকে, তোমরা আমাকে এখন ওয়েলকাম জানাবা। আচ্ছা, তারপরে সামিউল আরাফাত, ফাইরোজ ইউসুফ, নাজমা খাতুন, অনেকে আমাদের সাথে যুক্ত আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। স্যার আপনাকে অনেকদিন পর দেখলাম। তোমাদের বস যেভাবে ক্লাস নেওয়া শুরু করছে সেখানে আর এখন আমি আর এন্ট্রি নিচ্ছি না, এই জন্য মাঝখানে বিকালে একটা টাইম বের করে এন্ট্রি নিলাম আর কি তোমাদের কোর্সের ভিতরে। জাহিদ হাসান স্যার আপনাকে অনেক মিস করি, আমি তোমাদের অনেক মিস করি। ফ্রি লাইভ ক্লাসও এখন একটু কম নেওয়া হয়, সমস্যা নাই, আবার একসাথে হয়ে যাবো, কোনো প্যারা নাই। মোহাম্মদ সাকিব যুক্ত আছে, অনেকে আমাদের সাথে যুক্ত আছে, ওয়েলকাম জানাচ্ছে। প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম, এই যে আমাকে স্বাগতম জানাবো, ঠিক আছে। তারপরে আচ্ছা, আমি নাম পড়তে পারতেছি না, অনেক দ্রুত কমেন্ট আসতেছে। রাইসা তাসনিম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাফাত, আচ্ছা আমাদের কোর্সের ক্লাসে আপনাকে স্বাগতম। ঠিক আছে, আপনাদের কোর্সের ক্লাসে এসে আমি ধন্য, ঠিক আছে। সাইফুদ্দিন সাহেব স্যার আপনাকে অনেক মিস করি, থ্যাংক ইউ মিস করার জন্য, যে হচ্ছে ঠিক আছে আমাকে মিস করে কেউ। আচ্ছা, তাহা চৌধুরী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইউসুফ সবাইকে মেনশন করে দিছে। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। তো তোমাদেরকে বলি, তোমরা অনেকে এখানে দ্বিতীয় অধ্যায় পারো, দ্বিতীয় অধ্যায় অনেকের কাছে ইজি, আবার অনেকের কাছে একটু হার্ড মনে হয়। তো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক, ঠিক আছে। যে আমাদের বীজগণিতের যে অংশটা ক ক বিভাগ, সেই ক বিভাগে যে 3টা সৃজনশীল আসে, সেই 3টা সৃজনশীলের মধ্যে 3 অধ্যায় তো কি বলবো, সে অলরেডি তার একটা সিট দখল করে বসেই আছে। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো মানে আর 2টা সৃজনশীল বাকি রইলো, মানে অর্থাৎ ক বিভাগে কিন্তু 3টা সৃজনশীল আসে। তো 3টা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল মনে করো তৃতীয় অধ্যায় নিয়ে বসে আছে অলরেডি, তাহলে বাকি রইল আর 2টা সৃজনশীল। এই 2টা সৃজনশীল কোত্থেকে আসে? দ্বিতীয়, 13, এই 2টা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। আশা করা যায় যে দ্বিতীয় অধ্যায় আর 13 অধ্যায়, এই 2টা অধ্যায় যদি তুমি খুব ভালো করে পড়ো, তাহলে তুমি ওই যে আর 2টা সিট বাকি আছে সেই 2টা সিটের আরেকটা সিটে তুমি বসে যেতে পারবা। আমি আবারও বলতেছি, মনে করো যে হচ্ছে তুমি তৃতীয় অধ্যায় একটা সিট, সে একটা প্রশ্ন আসবেই, তৃতীয় অধ্যায় তুমি পারো, একটা প্রশ্ন কমন, ওকে। আর বাকি 2টা সিট থেকে তো তোমার 2টা কমন পড়ার দরকার নেই, একটা কমন পড়লে হয়েছে, কারণ তুমি তো 3টা থেকে 3টা অ্যান্সার দিতে পারবা না, 3টা থেকে অ্যান্সার দিতে হবে তোমার 2টা। সো একটা তো জানলাই যে তৃতীয় অধ্যায় থেকে আসবে, তাহলে বাকি 2টার জন্য কিন্তু আরও 7টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তারপরে হচ্ছে তোমার 12 অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়, আরও মোটামুটি 7টা অধ্যায় বাকি থাকে যে এই 2টা সিটে বসার জন্য, ঠিক আছে। তো তোমার 2টা সিটের দরকার নেই, তুমি একটা সিটের দরকার তোমার, যে একটা তো তৃতীয় অধ্যায় থেকে আসলো, আরেকটা আমার একটা সিটের দরকার। তো মোটামুটি 99% শিওর বলা যায়, তুমি যদি দ্বিতীয় আর 13 এই 2টা অধ্যায় যদি খুব ভালো করে পড়ো, তুমি আরেকটা সিট কমন পেয়ে যাবে, মানে তোমার 3টা সৃজনশীলের মধ্যে থেকে 2টা অ্যান্সার দেওয়া তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ রাফাত ওয়েলকাম টু আওয়ার ক্লাস, থ্যাংক ইউ আল্লাহ রাফাত, আপনার ক্লাসে যুক্ত হতে পেরে আমি অনেক ধন্য, ঠিক আছে। আচ্ছা, তা আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমরা চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়ে আজকে যত টাইপের প্রশ্ন আসছে, অলরেডি হয়তো এগুলো আপনাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা আবার হচ্ছে এটা কমপ্লিট করার চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেন আমাদের এখানে কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। আচ্ছা,
কি কপাল, কারেন্ট চলে গেছিলো, ক্লাস শুরু হওয়ার 2 মিনিট আগে আসছিল। হ্যাঁ, কারেন্টও চাইতেছে আপনি ক্লাসটা করেন, ঠিক আছে। আয়েশা সিদ্দিকে কেয়া বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফ্রি ক্লাস আর হবে না? হবে, কোনো সমস্যা নেই, ফ্রি ক্লাসও হবে, কিন্তু এর যে রেগুলারিটি মেনটেন করে ক্লাস একটু কম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক কথা হয়ে গেল, আমরা এখন শুরু করি। হ্যাঁ, তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে, একদম মনে করো যে একটু ফাস্ট পড়াবো আমি, যেহেতু এই অধ্যায় এমনিতেও অনেকের কাছে সহজ লাগে, দ্বিতীয়ত এই অধ্যায় অলরেডি পড়ানো হয়ে গেছে, তৃতীয়ত আমরা আজকে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব। তো সেজন্য একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, অন্য কোনো দিকে মনোযোগ নেওয়ার চেষ্টা করবো না, কারণ একটু ফাস্ট পড়ানোর চেষ্টা করব যেন আমরা সবগুলা এখানে প্রশ্নগুলো সমাধান করতে পারি। সমাধান করাই আছে, আমি জাস্ট বুঝাই দিব, ঠিক আছে। তো দেখো, তো কিছু কিছু সহজ তোমার কাছে মনে হবে, সহজ মনে হওয়ার কারণে উঠে যাওয়ার কোনো দরকার নেই, আরেকবার দেখো, যত দেখবা তত মাথায় সেট হবে তত বেশি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের এই প্রথমে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা এখানে কি বলা আছে, এই প্রশ্নের মধ্যে আমাদের যেটা বলা আছে, পি একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, তুমি দেখবে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর হচ্ছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, আর এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এক্স এর মান অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, এই যে এন মানে কিন্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলতে থাকবে, এটা কোনো শেষ নাই, এভাবে চলতেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন বলতেছে এরকম একটা স্বাভাবিক সংখ্যা হবে আর একটা সমীকরণ দেওয়া আছে। এটা কিভাবে করবেন? সহজ হিসাব, সমীকরণ দেখলে সমীকরণটা সমাধান করে ফেলবেন। এই যে দেখেন, আমরা এখানে কি করলাম, সমীকরণটা সমাধান করে ফেললাম। তো যেহেতু মিডল টার্ম করতে হয়, 72কে আমরা কত কত দিয়ে গুণ দিয়ে 72 বানাইতে পারি, 7 আর 8 নং 72, 9 আর 8 দিয়ে, এবং 9x থেকে 8x বিয়োগ করলে আবার xও হয়। তো এই মিডল টার্ম জিনিসটা অনেকে বুঝেন না, তো মিডল টার্ম যেহেতু বুঝেন না, আমি আবার একটু বলে দিই শর্টভাবে। সেটা হচ্ছে আপনি দুইটা সংখ্যাকে গুণ দিয়ে কি বানাইতে হবে, আমি একটু, অনেকে এটা পারেন, আপনারা একটু বিরক্ত হবেন না, যারা পারেন না এই সময় এসেও মিডল টার্ম, তাদের এই শেষ আরেকটা আমি দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। মনে করেন যে সমীকরণগুলো নর্মালি এরকম থাকে, এক্স স্কোয়ার বা প্লাস মাইনাস এখানে কিছু একটা থাকে, মনে করেন এক্স স্কোয়ার এখানে থাকলো, মনে করেন যে আপনার কিছু একটা আমি দিয়ে দিলাম আপাতত, যে 3x, তারপরে হচ্ছে মাইনাস বা এখানেও প্লাস মাইনাস থাকতে পারে 7 = 0। ওকে, তো আমরা করি কি, আমরা 7 না, মনে করেন এখানে আমরা এখানে দিলাম হচ্ছে 18 দিলাম এখানে, ঠিক আছে, এখানে আমরা 18 দিই, এই যে এই 7-এর জায়গায় আমরা লিখি 18। সো আমরা এখানে কি লিখতে পারি দেখেন, এই মিডল টার্মটা করব কিভাবে? মিডল টার্মটা করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে 18, অনেকে বলেন কি এই আমার 18 মিলাইতে হবে, এটা একটু ভুল আছে, এই 18 মিলাইতে হবে না, এখানে আপনার মিলাইতে হবে কি 18 আগে প্রথম কাজ হচ্ছে আপনার এখানে যে ধ্রুবক সংখ্যাটা আছে তার সাথে আপনি গুণ দিবেন এক্স স্কোয়ারের আগে সহগ কত আছে সেটা দেখবেন। দেখেন তো এক্স স্কোয়ারের আগে সহগ কত আছে? 1। আপনি এই 1-এর সাথে 18 আগে গুণ দেন, 1-এর সাথে 18 গুণ দিলে কত হয়? 1-এর সাথে 18 গুণ দিলে হয় 18। এবার আপনি দুইটা সংখ্যা নেবেন, যে দুইটা সংখ্যা গুণ দিলে হবে 18, এবং যে ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এই 3 হতে হবে, এই মাঝখানের এই 3 হতে হবে। এই হচ্ছে কথা, দুটো সংখ্যা গুণ করলে, যেমন এখন যদি এখানে এই যে এই 1 আপনার অনেক সময় কনসিডার করেন, এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু আপনি 18 মিলাইলে অ্যান্সার হবে না, কারণ আপনার এখন করতে হবে কি 18-এর সাথে 2 গুণ দিতে হবে, 18 গুণ 2, 18 2 গুণে 36, আপনাকে এখন এই 36 মিলাইতে হবে। আপনি যদি 36 মিলান দুইটা সংখ্যা গুণ দিয়ে এবং সেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করার পর এটাকে 3x হতে হবে, মানে 3 হতে হবে এখানে। এই হচ্ছে কথা। তো আচ্ছা, আশা করি এখন বুঝতে পারছেন। এখন এটা অনেক সহজ, এখানে হচ্ছে আমাদের যেহেতু এক্স স্কোয়ারের আগে 1 আছে, 1-এর সাথে আমি 72 গুণ দিলে 72 হয়। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 72 হয়, আর যোগ বিয়োগ করলে এখানে এক্স এর সাথে কিছু নেই, মানে একটা 1 আছে, মানে যোগ বিয়োগ করলে 1 হয়। তার মানে দেখো 9 আর 8 গুণ করলে কিন্তু 72 হয়, আর 9x থেকে 8x বিয়োগ করলে শুধু xই থাকে। তো এরপরে এখান থেকে x কমন নিলে x + 9, আর এখান থেকে -8 কমন নিলে x + 9। এখন এখানে আরেকটা জিনিস তোমরা জানো, তারপর আমি রিপিট করতেছি, যদি মাইনাস কমন হয়, দেখো এখানে কিন্তু -8 কমন না হয়েছে, মাইনাস কমন নিলে মনে রাখবেন চিহ্ন সব প্লাস হয়ে যায়, ভিতরে সবগুলো প্লাস হয়ে যায়। দেখেন আপনি এই দুইটা থেকে আপনি -8 কমন নিয়েছেন, এখানে কিন্তু -8x ছিল, বাট এখানে দেখেন +x, এখানে কিন্তু -72 ছিল, এখানে দেখেন +9,
যে মাইনাস কমন নিলে, মাইনাস গুণ করলে, মাইনাস ভাগ করলে, মাইনাস দিয়ে যেটাই করেন না কেন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য এখানে দেখেন -8 কমন নেওয়াতে এগুলোর চিহ্ন প্লাস হয়ে গেছে। আর 8x থেকে 8 কমন নিলে x থাকে, 72 থেকে 8 কমন নিলে 9 থাকে, 8 নং 72। নর্মাল কথা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এই হচ্ছে কথা। যেমন এই দেখেন -72 থেকে আপনি কমন নিচ্ছেন কত, -72 থেকে আপনি কমন নিচ্ছেন -8, -8 কমন নেওয়া মানে -8 ভাগ করা। এখন দেখেন মাইনাসে মাইনাসে কাটা যায়, 8 নং 72, তার মানে এখানে থাকে শুধু 9। এই যে দেখছেন এখানে শুধু 9 আছে। তো এইভাবে আমরা করতে পারি। আর আরেকটা হচ্ছে কি, এরপরে আমরা কি করব, কমন যেগুলো আছে সেগুলো একবার লিখবো, x + 9 আর বাকি রইল x - 8, এই যে x - 8 = 0। তাহলে এখন আমরা বলবো যে হয় x + 9 = 0, না হয় x - 8 = 0। তাহলে x এর মান একবার আসতেছে -9 আর একবার আসতেছে 8। এখন -9 কেন গ্রহণযোগ্য নয়, কারণ ওই যে শুরুতে আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে যে x হতে হবে স্বাভাবিক সংখ্যা। তো x যেহেতু স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 এভাবে চলবে, তাহলে কি মাইনাস হতে পারবে স্বাভাবিক সংখ্যা? মাইনাস হতে পারবে না, এই জন্য -9কে আমরা গ্রহণযোগ্য হিসাবে নিব না। তার মানে আমাদের x এর মান হচ্ছে 8। তা এই জন্যই আমাদের এই অতএব পি সেটটা আসলে কি, পি সেটের আমাদের তালিকা পদ্ধতি হচ্ছে 8। এটা বুঝতে পারছেন কিনা বলেন? সহজ একটা ম্যাথ, কিন্তু আমি একটু মানে এলোবোরেটলি বোঝানোর চেষ্টা করছি। আপনারা এটা ক্লিয়ার কিনা একটু বলেন। শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। ক্লিয়ার কিনা ভাইয়ারা বলেন? আচ্ছা, সুরাই বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। শিফা বলতেছে ক্লিয়ার, অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম। আচ্ছা বুঝেছি ভাইয়া, ঠিক আছে। আপনাদের বোঝা জিনিস আবার বুঝাইতেছে আর কি, তো অনেকের বিরক্তি লাগতে পারে, একটু বসে থাকেন তারপরও। আচ্ছা স্যার, কোর্সের ক্লাসগুলো কবে? আচ্ছা সেটা পরে, আপনার পরীক্ষার পর, আপনি চিন্তা করেন না। কয়টা প্রশ্ন করানো হয়েছে? একটা প্রশ্ন করানো হয়েছে। আচ্ছা ডান। নতুন কিছু শিখতে পারছেন কিনা বলেন তো? এখানে আমি দেখতে চাই যে কেউ নতুন, যদি আমার মনে হয় কেউ নতুন কিছু শেখার মতো কি এখানে নাই, এই যা পড়াইলাম সবগুলো পারেন, তারপর আপনারা এখানে বলেন তো যে আপনারা নতুন কিছু শিখতে পারছেন কিনা। এখন আমি যা বললাম গত 5 মিনিট 10 মিনিটে। আফরিন ক্লিয়ার, রাইসা তাবাসুম ক্লিয়ার, তারপর হচ্ছে হালিম ক্লিয়ার, ওকে সালমা ডান, বুঝতে পেরেছে আয়শা, মাহফুজা জাহান ক্লিয়ার, ওকে অমিত ফরাজি ক্লিয়ার, সালমা আক্তার ডান, ওকে সুরাইয়া পারিসার, কাউসার পারিসার। আজকে রাতে কি ম্যাথ ক্লাস হবে? হ্যাঁ আজকে রাতে ম্যাথ ক্লাস হবে, সুমন স্যারের ক্লাস হবে, সমস্যা নাই। ওকে মনোমিতা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা নেক্সটে চলে যাই। আমরা বলছি আজকে এই শীটটা পুরোটা সমাধান করার চেষ্টা করব, তা আমরা নেক্সটে চলে যাই। দেখো এখানে বলা আছে কি, এখানেও সেম ভাবে আরেকটা, এটাও আগেরটার মতোই। এখানে বলা আছে যে x হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? x হবে কি, x হবে স্বাভাবিক সংখ্যা, আর একটা সমীকরণ দেওয়া আছে। তো বলছি যে সমীকরণ যদি থাকে খুব সুন্দরভাবে আপনি কি করবেন, সমীকরণটা সমাধান করে ফেলবেন। তো এখানে যেহেতু 6 3 দুগুণে 6, যে দেখেন আমি 2 আর 3 নিছি, 3 দুগুণে হচ্ছে 6, তো এখানে আমার 6 মিলে গেছে। আবার -2x আর -3x যদি করি তাহলে -5x। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখানে 3 আর 2 বসাচ্ছেন, কিন্তু আপনি প্লাস মাইনাসের দিকে একটু খেয়াল করতে হবে। আপনার দেখতে হবে এখানে -5x আছে। এখন আপনি যদি এটাকে +2x দিতেন, এখানে -3x দিতেন, তাহলে কিন্তু হতো না। কেন হতো না? কারণ +2x এর থেকে -3x যদি আপনি বিয়োগ করেন তাহলে -x হয়। উপরে কি -x আছে? উপরে আছে -5x। তো এই ক্ষেত্রে আপনি চিহ্নগুলো বুঝে শুনে বসাইতে হবে, যেন এই দুইটা আসলে চিহ্ন সহ যোগ বিয়োগ করলে যেন আমাদের উপরেরটাই আসে, চিহ্ন সহই আসে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো এরপর এখান থেকে কমন নেওয়ার পরে x - 2 x - 3 আসে। তো x এর মান একবার আসে 2, x এর মান আরেকবার আসে 3। তাহলে অ্যান্সার কিন্তু দুইটাই হবে। কেন? কারণ এখানে কোনোটার মানই কিন্তু মাইনাসে আসে না। এখানে কোনোটা, এটা -2ও না, এটা -3ও না। যদি মাইনাস আসতো তাহলে কিন্তু আমরা নিতাম না। তো এখন 2 আর 3 আসছে। 2 আর 3 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এভাবে চলে। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো 2 আর 3 যেহেতু আছে আমাদের, তার মানে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ আমাদের এই সেটটার আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি হচ্ছে 2,3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা শাকিল সরকার স্যার, আপনি সেরকম বুঝান, থ্যাংক ইউ। আচ্ছা মাহফুজ আহমেদ, দেরি হয়ে গেলে কোনো সমস্যা নাই, এখান থেকে দেখো। খাতায় করা ডান আশামণি, থ্যাংক ইউ আশামণি। স্যার কেমন আছেন? মাহফুজ আহমেদ, আলহামদুলিল্লাহ মাহফুজ ভালো আছি। আচ্ছা এরপরেরটা যাই আমরা। তারপরের প্রশ্ন আমাদের বলা আছে কি, এখানেও একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই সমীকরণটা যদি সমাধান করি, সহজ হিসাবে আমরা সমীকরণটা সমাধান করব। আর এই শর্তটা অবশ্যই দেখতে হবে। এখানে বলা আছে x ইজ দ্য এলিমেন্ট অফ n
সাকিব ভাই কেমন আছেন? জিদান মৃধা, তুমি কেমন জানো ভাই আমার নাম সাকিব? আচ্ছা, জিদান মৃধা, আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তো এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 এখানে দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এই সমীকরণটা সমাধান করব। তো এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল প্লাস মাইনাস √9। মনে রাখবেন রুট থাকলে কিন্তু প্লাস মাইনাসই হয়। এখন অনেকে এটা জানেন না কেন প্লাস মাইনাস হয়। দেখেন আপনি যদি এখানে যদি রুটের ভিতরে 9 থাকে, ঠিক আছে, রুটের ভিতরে যদি 9 থাকে, এই 9কে আপনি কি লিখতে পারেন দেখেন তো, √, আপনি +3 হোল স্কয়ার লিখতে পারেন না? +3 হোল স্কয়ার লিখতে পারেন। তখন এই রুট আর স্কয়ার যদি কাটা যায় তাহলে থাকে কি, থাকে +3। আবার আপনি এই যে দেখেন √9কে এটা লিখতে পারেন। আবার আপনি √, এই 9কে কি আপনি -3 হোল স্কয়ার লিখতে পারেন না? -3 হোল স্কয়ারও লেখা যায়, -3 হোল স্কয়ারও লেখা যায়। তো এখানে দেখেন এই স্কোয়ার আর রুটে কাটা যায়, সো স্কোয়ার আর রুট যদি কাটা যায় তাহলে থাকে কি -3। কারণ দেখেন -3 হোল স্কোয়ার মানে কিন্তু 9, তাই না? কারণ মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় আর 3 এর উপর স্কোয়ার দিলে 9। তাহলে দেখেন √9কে আমরা ভাঙালে +3 হচ্ছে, -3 হচ্ছে আর কি। যাই হোক, এই জন্য প্লাস মাইনাস √9 দেওয়া। তো এক্স এর মান আমরা কি কি পাইলাম, প্লাস, এখানে কিন্তু দুইটা সংখ্যা, একটা হচ্ছে +3 আর আরেকটা হচ্ছে -3। তো এখন আমরা তো -3 নিব না, কেন? কারণ আমাদের এইখানে বলা আছে এক্স ইজ দ্য এলিমেন্ট অফ স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, যেহেতু ন্যাচারাল নাম্বার ঋণাত্মক হয় না, তো এই জন্য আমরা এখানে মাইনাস নিব না। এই মাইনাসটা আমাদের বাদ, তার মানে শুধু থাকবে 3। তো আমাদের সি সেটটা আসলে কি 3। ভাইয়া ভাইয়া কোনটায় কোন টাইপের ম্যাথ সেটাই বলে ভালো হয়। কোনটায় কোন টাইপের ম্যাথ বুঝি নাই কথা ভাইয়া, আর একটু অন্যভাবে বলো। স্যার আমিও জানি আপনার নাম সাকিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে তো আমি আপাতত বলতেছি হাবিব, ঠিক আছে, সাকিব না হাবিবই শোনো। ওকে, তো এখন দেখো যে এরপরে আরেকটা আছে, এখন অন্য টাইপের ম্যাথ আসছে। এতক্ষণ কিন্তু একই সমীকরণ টাইপের ম্যাথ ছিল, এখন অন্য টাইপের ম্যাথ। এখন দেখো অন্য টাইপের ম্যাথ আসছে, সেটা কি, সেটা এখানে বলা আছে যে এখানে 3টা শর্ত দেওয়া আছে ভাইয়া, তুমি খেয়াল করো 3টা শর্ত। একটা প্রথম শর্ত হচ্ছে যে এক্স এর মান যাই হবে, মানে অর্থাৎ এই সেটের মান যাই হবে সেটা স্বাভাবিক সংখ্যার বাইরে যেতে পারবে না, অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে চলবে। আবার বলছে ওই সব যে স্বাভাবিক সংখ্যাগুলো আপনি নেবেন, সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে সেগুলো 15 থেকে বড় হতে হবে। এই যে স্কোয়ার করলে কার থেকে বড় হতে হবে, 15 থেকে বড় হতে হবে। আচ্ছা, এরপরে যদি কিউব করেন তাহলে 225 থেকে ছোট হতে হবে। স্কোয়ার করলে 15 থেকে বড়, আর কিউব করলে 225 থেকে ছোট, এই হচ্ছে কথা। এই 3টা শর্ত আমাকে মেনে আমি হচ্ছে এই তালিকা পদ্ধতিতে এই সেটটাকে রূপান্তর করতে হবে। আচ্ছা, তো কিভাবে এই যেখানে আমি যা বললাম সেখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় এবং ঘন 225 অপেক্ষা ছোট তাদের সেট। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আমরা চেক করা শুরু করব কত থেকে, 1 থেকে আমরা চেক করা শুরু করি। দেখো আমরা স্বাভাবিক সংখ্যা প্রথমে ধরে নিলাম যে 1। আচ্ছা, তো 1কে যদি স্কোয়ার করি, আমরা প্রথমে এইটা চেক করব, ঠিক আছে। এটা যদি আমরা চেক করি, তার মানে 1কে যদি আমরা স্কোয়ার করি, এই যে 1কে এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, কারণ এই যে এক্স এর মান আমরা 1 ধরলাম। তো 1 স্কোয়ার করলে কত হয় 1। 1 কি 15 থেকে বড় না? বড় না, এই জন্য এটা কেটে দিলাম, বড় নয়। আর 1 কিউব, 1 কে যদি আমি কিউব করি তাহলে সেটাও হয় 1। এটা কি 225 থেকে ছোট? হ্যাঁ 225 থেকে ছোট। তো 225 থেকে যেহেতু ছোট, তার মানে এটা ঠিক আছে। আবার সেম ভাবে x এর মান যদি আমি 2 ধরি, এবার 2 এর উপর স্কয়ার দিলে হবে 4। 4 15 থেকে বড়? ইয়েস, 4 15 থেকে 4 15 থেকে বড় না, ঠিক আছে। তার মানে এটা হবে না, এইজন্য কেটে দিছে। এরপরে হচ্ছে 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে 8। 8 225 থেকে কি ছোট? হ্যাঁ 225 থেকে ছোট, এইজন্য এটা ঠিক আছে। আবার 3 ধরলে 9, তারপরে হচ্ছে 4 ধরলে 16, 5 ধরলে 25। এইভাবে হচ্ছে আমরা কত পর্যন্ত এখানে করেছি, আমরা এখানে 7 পর্যন্ত করেছি। তো 7 পর্যন্ত করার পর আমরা দেখতে পেলাম যে যখন x এর মান 3 ধরলো, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 15 থেকে বড় না, তার মানে এটাও হচ্ছে না। এরপরে x এর মান যদি আমরা 4 ধরি, 4 স্কয়ার মানে হচ্ছে 16, ইয়েস 16 কিন্তু 15 থেকে বড়, তার মানে 4 এর পর এখন আমরা যাই ধরি না কেন সেগুলো আমাদের মেনে চলবে, সেগুলো সবগুলো কি 15 থেকে বড় হতে থাকবে। তাহলে কি আমরা কি এটা চেক করে শেষ করে দিব? না, আমাদের তো কিউবেরটাও চেক করতে হবে। এবার আমরা কিউবেরটা দেখি, হ্যাঁ
1 কিউব 225 থেকে ছোট, 2 কিউব মানে 8 225 থেকে ছোট, 3 কিউব মানে 27 225 থেকে ছোট, 4 কিউব 5 কিউব 6 কিউব মানে 216, 216 কত থেকে ছোট? 225 থেকে ছোট। এরপরে যখন আমরা 7 কিউব করতেছি তখন আসে 343, 343 কিন্তু 225 থেকে ছোট না। তার মানে যেহেতু 7 কিউব 343 থেকে 225 থেকে ছোট না, এর মানে বড় হয়ে যাচ্ছে, তার মানে এরপর আপনি 8 9 যাই নেন না কেন ওদের কিউবটা আরো বড় হবে, মানে 225 থেকে ছোট হবে না তারা। এই জন্য আমরা 7 এর পর আর চেক করি নাই। এদিকে যদিও মানতেছিল, এদিকে আমরা যতই নিব ততই মানতে থাকবে এখন, কিন্তু এদিকে আর মানতেছে না। তো মনে রাখবেন আমাদের কিন্তু দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত যদি ভুল থাকে তাহলে সেটাই বাদ। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের এই শর্তটা মানতেছে না, কারণ একটা মানতেছে না। এটা মানতেছে ঠিক আছে, কিন্তু যদি একটা না মানে তাহলে পুরো লাইনটাই বাদ। এটাও মানতেছে না, এটাও মানতেছে না, এখানে দুইটাই মানতেছে, ওকে। এখানেও এটাও মানতেছে, এটাও মানতেছে, ওকে। কারণ এই যে দেখেন এখানে কোনো কাটা চিহ্ন নাই, এই যে এখানে কাটা চিহ্ন আছে, এখানে কাটা চিহ্ন আছে, এখানে এটা মানতেছে না শর্ত, আবার এটাও মানতেছে। কিন্তু এরপরটা আছে লাস্টেরটা দেখেন, এটা মানলেও এটা কিন্তু মানতেছে না, তার মানে এটা আমরা নিব না। তার মানে আমরা নিচ্ছি কোন তিনটাকে? এই তিনটাকে নিচ্ছি। তো এই তিনটাকে যদি আমরা নেই, এই তিনটা কিসের জন্য? 4 5 6, এক্স এর মান যদি 4 5 6 হয় সেজন্য হচ্ছে এগুলা মেনে চলে। তো এই জন্য আমরা বলতে পারি যে আমাদের নির্ণয় সেট কি হবে? 4 5 6। এই 4 5 6 স্বাভাবিক সংখ্যা, দেখেন তিনটা শর্তে কিন্তু এই 4 5 6 মানতেছে, এই তিনটাই কিন্তু স্বাভাবিক সংখ্যা, ওকে। এই তিনটা অঙ্ককে যদি আপনি স্কোয়ার করেন সেগুলো হবে 15 থেকে বড়, এটাও মানলো। আর এই তিনটাকে যদি 4 5 6 এদেরকে যদি আপনি কিউব করেন সেগুলো 215 থেকে বড় হবে, আর কিউব করলে 225 থেকে ছোট হবে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সেটটা হচ্ছে 4 5 এবং 6। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে স্যার? আমরা যদি 1 থেকে না শুরু করে 4 থেকে শুরু করি, বুঝি না কথা। এই কমেন্ট একটু দেন তো উপরে স্যার, আমরা এই কমেন্টটা স্যার আপনি, হ্যাঁ এই কমেন্টটা তার উপর, আচ্ছা স্যার আমরা যদি 1 থেকে শুরু না করে 4 থেকে শুরু করে সমস্যা হবে কি? হ্যাঁ সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। একটু কেন সমস্যা হবে আমি বলি। সমস্যাটা হবে আপনি তো এটা দেখাইতে হবে যে হ্যাঁ আপনি কোন জায়গায় ভুল। এখন আপনি নিজে আপনি জানেন যে 4 থেকে শুরু হইলে অ্যান্সারটা মিলতেছে, তাহলে লাভ হইলো কি? আপনি যেটা করে দেখাইতে হবে যে এখানে মিলতেছে না, তাই না? তো এখন আমি যদি বলি যে আমি জানি স্যার যে হচ্ছে 4 5 6 অ্যান্সার, তা আমি বলে দিব যে এখানে নির্ণয় সেট 4 5 6, আর স্যার আপনি চেক করে দেখেন যে মিলছে কিনা। যাই হোক দুষ্টামি করে বললাম। এখানে আসলে হচ্ছে কি যে দেখাই দিতে হবে যে এগুলো যে মিলতেছে না। এই যে লাস্টেরটাও কিন্তু আপনার দেখাই দিতে হবে যে এটা মিলতেছে না। আপনি যদি শুধু 6 পর্যন্ত করে থাকেন তাহলে কিন্তু হবে না ঠিকঠাকভাবে। আপনি একদম এটাকে যদি অ্যাকুরেট ম্যাথ হিসেবে করতে চান তাহলে আপনার 7টাও বের করে দেখাইতে হবে যে এটা আর মিলতেছে না। 7-এর পর কেন আর করে নাই? কারণ এখন আর বুঝাই যাচ্ছে এরপরে আর কিছু হবে না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস করে দেখাইতে হবে, ঠিক আছে? ওকে স্যার চ্যাপ্টার 11 থেকে কি আসবে? হ্যাঁ চ্যাপ্টার 11টা এই বছর আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই জন্য কারণ হচ্ছে চ্যাপ্টার 11 এরা গত কয়েক বছর প্রশ্ন আসে না, মানে শর্ট সিলেবাসে ছিল না আর কি। তো সেই জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। লাস্ট যখন চ্যাপ্টার 11 ছিল তখন কিন্তু প্রায় 5-6টা বোর্ডের প্রশ্ন এসেছে চ্যাপ্টার 11 থেকে। তো এই জন্য আপনাদের জন্য চ্যাপ্টার 11 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার আপনি কি জাস্ট ব্ল্যাক আর রেড পড়েন? কই রেড তো নাই, এখানে একটু ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক একটু বেশি পরি, রেড পরে রেড হালকা পাতলা আছে, একটু কালোর সাথে রেড যায়, ঠিক আছে? স্যার দুষ্টামি করলেন আমাদের সাথে, তো কি করব, মারামারি করব? স্যার আপনার স্পেশাল পাঞ্জাবি কি? আমার স্পেশাল পাঞ্জাবি আবার কোনটা? পাঞ্জাবিতে পাঞ্জাবি আবার স্পেশাল কি? তুমি একটা গিফট করে দিয়ে যাবে ভাইয়া, তাহলে স্পেশাল হয়ে যাবে। কি ওই যে আমাদের মডারেটর সাহেব বলতেছে আমার গিফটের মানুষ নাই। হ্যাঁ স্বাভাবিক, নাই এই জন্যই স্পেশাল পাঞ্জাবি নাই। ঠিক আছে, এর পরের প্রশ্নে আমরা যাই। যে পরের প্রশ্নটা আমাদের কি আছে? আমাদের পরের প্রশ্নের মধ্যে বলা আছে, এটা যশোর বোর্ড 2022 সালে আসছে, খুবই ছোট একটা অঙ্ক। এটা আপনারা দেখার আগে পেরে যাবেন, আচ্ছা দেখার আগে না, দেখার পরেই পেরে যাবেন। এখানে শর্ত দেওয়া আছে 3টা। প্রথম হচ্ছে এক স্বাভাবিক সংখ্যা হতে হবে, আচ্ছা মানে 1 2 3 4। এরপর বলছে না এক স্বাভাবিক সংখ্যা হইলে এক জোড় সংখ্যা হইতে হবে, তার মানে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 এভাবে চলতে থাকবে। আর
এরপরে বলছে যে না, আপনি এভাবে ট্রেনের গতিতে যাইলে হবে না, আপনি 7-এর আগ পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ এক্স এর মান 7-এর ছোট হইতে হবে। তার মানে কি, প্রথম বলছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 চলতে থাকেন। এরপর বলতেছে না, আপনি 1 2 বললে হবে না, জোড় সংখ্যাগুলো বলতে হবে। 2 4 6 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 এভাবে চলতে থাকবেন। পরে বলতেছেন না, আপনি এভাবে যাইলে হবে না, আপনি 7-এর ছোট পর্যন্ত থাকতে হবে। তার মানে 2 4 6, এর বেশি আমরা যাইতে পারতেছি না, ঠিক আছে। তার মানে অ্যান্সার হচ্ছে 2 4 6, ঠিক আছে, অ্যান্সার 2 4 6। আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার 2 4 6। আরিফা জান্নাত, লেট করে ফেললাম। আরে লেট তো মানুষই করে, সমস্যা নেই, আপনি এখন থেকে মনোযোগ দেন। এরপরটা দেখি। হ্যাঁ, ওকে, এখানে কি বলা আছে? এখানে আমাদের 3টে শর্ত দেওয়া আছে, এটাও খুব ছোট একটা ম্যাথ। দেখেন এখানে কি, এখানে বলা আছে কি যে এক্স হবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা বুঝলাম, এক্স স্বাভাবিক সংখ্যা হবে। তারপরে কি বলা আছে? একটা মশা শুধু ঝামেলা করতেছে। আচ্ছা, এরপরে দেখেন এক্স হলো এক স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে এক্স 19 থেকে ছোট, ঠিক আছে। তার মানে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 চলতে থাকবে। পরে বলছে যে না, এক্স এর মান 19 থেকে ছোট হতে হবে। আচ্ছা বুঝলাম, এক্স এর মান 19 থেকে ছোট হতে হবে, তার মানে আমি 1 থেকে 18 পর্যন্ত যাইতে পারবো। এরপর আবার বলছেন না, এক্স 3-এর গুণিতক হতে হবে, অর্থাৎ 3-এর নাম তো আপনার এখন পড়তে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18। তার মানে আপনি কি 18 যেতে পারবেন? হ্যাঁ, 18 পর্যন্ত যেতে পারবো, কারণ 19-এর ছোট পর্যন্ত যেতে হবে। 3 6 18, 3 7 21 কিন্তু আর আপনি যাইতে পারবেন না। কারণ কি? কারণ 21 আবার 19 থেকে বড় হয়ে যায়। তো 3টে শর্তে মানতে হবে। তো এরকম কি, এই দেখেন 3 6 9 12 15 18। এরপরে আরো আছে 21 24 27, এগুলো কিন্তু আমরা যেতে পারতেছি না, কারণ আমাদের এখানে এক শর্তটা 19-এর ছোট হতে হবে। এটা হচ্ছে কথা বলা আছে, ঠিক আছে। হয়তো ও বলতেছে ভাইয়ের কেউ নাই, কি বলছে? ভাইয়ের মশা আছে। হ্যাঁ, এই যে মশা একটা ডিস্টার্ব করতেছে। 3 6 9 12 15 18, এই ম্যাথগুলো অনেক ইজি। ইয়েস, ওকে মাহফুজা জাহান, থ্যাংক ইউ। এরপরে দেখেন যে এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এটা অনেক ছোট ম্যাথ। এখানে বলা আছে এক্স মৌলিক সংখ্যা। প্রথমে এখানেও 3টে শর্ত। 3টে শর্তের মধ্যে প্রথম শর্ত স্বাভাবিক সংখ্যা হতে হবে, 1 2 3 4 5 6 7 8 চলতে থাকবে। আর আরেকটা বলছে এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11, এগুলা যেগুলো হচ্ছে অন্য ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আচ্ছা, তো এখন দেখেন আবার বলছে যে না, এগুলো 2 এর সমান। এর যদি এক নিচে এরকম একটা সোজা দাগ থাকে, তাহলে বুঝবেন যে সেটা 2 এর সমান হতে পারবে, সমান হতে পারবে। তার মানে 2 এর সমান বা বড়। আর 2 এর সমান বা বড় কে কে আছে? 2 3 4 5 6 7 8 9 10 11 12। না, আপনি ট্রেন এইভাবে চালালে হবে না। এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে 7 এর ছোট হইতে হবে। তো 7 এর ছোট কত পর্যন্ত হয়? 6 পর্যন্ত হয়। মানে 2 3 4 5 6। তো 2 3 4 5 6, এই 5টা সংখ্যা পাইলাম। কিন্তু মৌলিক সংখ্যা কারা? এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কারা? 2 3 5। তার মানে অ্যান্সার হচ্ছে 2 3 5। এখানে লেখা আছে, আমি যা বললাম এগুলো এখানে লেখা আছে। তো এই যে যেমন এখানে বলছে যে সকল মৌলিক সংখ্যা 2 এর সমান বা বড়, 2 এর সমান অথবা বড় এবং 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট তাদের সেট। তো তাদের সেটকে 2 3 5। তো আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তী প্রশ্নে যাই, দেখি পরবর্তী প্রশ্নে কি বলা আছে। বীজগণিতের জন্য কি অধ্যায় 2 3 13 2 13 3 11 করলে হবে? হ্যাঁ হবে। আপনার যদি এমন ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি গুল্লি মিস হইলো এই অধ্যায় থেকে, 3 অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি যেমনি হোক না কেন, যেমন প্রশ্ন আসুক না কেন, 3 অধ্যায় থেকে আমি অ্যান্সার দিতে পারবো। 2 অধ্যায় থেকে যেমন প্রশ্ন আসুক না কেন আমি দিতে পারবো। 13 অধ্যায় থেকে যেমনই আসুক না কেন আমি পারবো। 11 থেকে যেমনই আসুক না কেন আমি পারবো। তাহলে আপনি 3টেই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বলে দেখি। 3 2 13 আর আরেকটা হচ্ছে 11, ঠিক আছে। এই 4টা চ্যাপ্টার পড়লেই কিন্তু আপনি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? মালিহা, এই যে মালিহা কমেন্ট পড়ে ফেললাম, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন পরবর্তী প্রশ্নটা যদি আমরা এখানে খেয়াল করি যে এইখানে কি বলা আছে। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে। এখানে যদি আপনি খেয়াল করেন যে এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে, এটা হচ্ছে সার্বিক সেট ইউ, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে, আবার একটা এ সেট দেওয়া আছে, আবার একটা সি সেট দেওয়া আছে। কত সেট দেওয়া দেখছো? কি একটা অবস্থা! এতগুলো সেট দিয়ে রাখছে, তাও একটা সুন্দরভাবে দেয় নাই।
সবগুলা হইতেছে তোমার তালিকা পদ্ধতিতে দিছে। কি পরিমাণ! আচ্ছা যাই, এটা কোন বোর্ডে আসছে? আচ্ছা এখানে কোনো বোর্ড নাই কেন? এটা কি তাহলে সুমন স্যারের ম্যাথ? না তাহলে ঠিক আছে, সুন্দর ম্যাথ, এটা এখানে কিছু বলা যাবে না, ঠিক আছে। তো দেখো এখানে খেয়াল করো, এখানে যদি তোমরা খেয়াল করো যে এখানে আমাদের ইউ, এটা দেখো, এটা যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা সার্বিক সেটটা বের করে নিই। দেখো সার্বিক সেট কি বলা আছে এখানে? সার্বিক সেটে বলা আছে যে দুইটা শর্ত, স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এদের স্কোয়ার কি হতে হবে? 53 এর ছোট হইতে হবে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চলতে থাকবে। এগুলোর মধ্যে যাদের স্কোয়ার 53 থেকে ছোট আমরা তাদেরকে নিব। তো কার কার স্কোয়ার 53 থেকে ছোট? দেখো 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার মানে 7 7 49, তার মানে 7 পর্যন্ত কিন্তু 53 থেকে ছোট। 8 স্কোয়ার মানে কত? 8 8 64, ও এটা তো 53 থেকে বড় হয়ে যায়। তার মানে 8 এর আগ পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আপনি স্কোয়ার করেন সেগুলো 53 থেকে ছোট হবে। তো 53 থেকে ছোট হবে, তার মানে সার্বিক সেটটা আসলে কি? 1 2 3 4 5 6 7। আচ্ছা এবার আসি আমরা সি সেটটাকে, এ সেটটাকে। আচ্ছা এ সেটটা কি বলছে? এ সেট বলছে, দেখেন এ সেট কি বলছে যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট। মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট হতে হবে। এটা হবে মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট। তো এবং স্বাভাবিক সংখ্যা, তিনটা শর্ত এখানে দেখেন। x ইজ দি এলিমেন্ট অফ n, তার মানে x হতে হবে আমাদের কি? x হতে হবে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে হতে হবে, আবার x হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হতে হবে। এরপর বলা আছে যে x এর মান 10 এর ছোট হতে হবে। তিনটা শর্ত, ওকে, কোনো সমস্যা নাই। তার মানে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 এর মধ্যেই হবে, কোনো ভগ্নাংশ আসবে না, কোনো ঋণাত্মক মান আসবে না, ঠিক আছে। এরপর বলছে x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? 2 3 5। মৌলিক সংখ্যার সংখ্যা অনেকে হয়তো পারেন, তারপর আমি বলে দিই। মৌলিক সংখ্যা সেগুলো যেগুলোকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 7, 7কে আপনি 7 দিয়ে ভাগ করতে পারবেন আর 1 দিয়ে ভাগ করতে পারবেন। 7কে আপনি কি 7 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? পারবেন না, এই জন্য 7 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা তো আর মৌলিক সংখ্যা 1 আবার মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। মৌলিক সংখ্যা 2, ওকে, 2 থেকে শুরু হয়, 1কে আবার মৌলিক সংখ্যা বলা যাবে না। আচ্ছা অনেকে পরে যুক্তি দিয়ে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন দেখো আবার বলছে x এর মান 10 এর ছোট হইতে হবে। তো 10 এর ছোট কে কে? 2 3 5 7। আচ্ছা তো 2 3 5 7। তো এখানে যদি আমরা খেয়াল করি যে দেখো 2 3 5 7, তার মানে আমাদের এই এ সেটটা হচ্ছে 2 3 5 7, ওকে। এরপর আসো সি সেট। আচ্ছা সি সেটে কি বলছে? সি সেটটা বলা আছে যে এটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, x ইজ দ্য এলিমেন্ট অফ n, স্বাভাবিক সংখ্যা হতে হবে। আর আরেকটা বলা আছে x স্কয়ারের মান 7 এর থেকে বড় হতে হবে, x স্কয়ারের মান 7 এর থেকে বড় হতে হবে এবং x কিউবের মান 136 থেকে ছোট হতে হবে। x স্কয়ারের মান 7 এর থেকে বড় হতে হবে এবং x কিউবের মান কি? 136 থেকে ছোট হতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন যদি তোমরা খেয়াল করো যে x স্কয়ারের মান 7 এর থেকে বড় এবং x কিউবের মান 136 থেকে ছোট, তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এখানে x স্কয়ার, তো এখানে আমরা দেখো 1 থেকে 6 পর্যন্ত নিয়েছে, চেক করছে এখানে। তো এখানে দেখো x এর মান 1 2 3 4, এই যে x এর মান 1 2 3 4 5 6 পর্যন্ত নিল। এরপরে স্কয়ার করলে 7 এর ছোট, হ্যাঁ, স্কয়ার করলে 7 এর ছোট, হ্যাঁ। এটাকে স্কয়ার করলো কি হয়? এটাকে স্কয়ার করলো 7 এর, এটা কিন্তু 7 এর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 স্কয়ার মানে কিন্তু 9, এটা কিন্তু 7 এর বড় হয়ে যাচ্ছে। এই যে দেখো এটা কিন্তু 7 এর বড় হয়ে যাচ্ছে, এটাও 7 এর বড় হয়ে যাচ্ছে, 7 এর বড় হয়ে যাচ্ছে। বাট আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে 7 এর বড় লাগবে, ঠিক আছে, 7 এর ছোট না। তো উপরের দুইটা হচ্ছে 7 এর ছোট হচ্ছে, এই যে এইটা আর এইটা, এগুলো 7 এর ছোট হয়ে যাচ্ছে আর এটা কিন্তু 7 এর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি যদি এখানে খেয়াল করো যে x এর মান যদি তুমি 1 আর 2 নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে 7 এর থেকে সেটা ছোট হয়। বাট আমাদের প্রশ্নে বলা আছে কি? আমাদের প্রশ্নে বলা আছে 7 এর থেকে বড় হতে হবে, এই হচ্ছে কথা। তো এই জন্য 7 এর থেকে যদি বড় হতে হয় তাহলে মানে লাস্টের এই 4টাকে আমরা নিতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে কি একটা চেক করব না, আরো একটা দেওয়া আছে, দেখো কিউবের মান 136 এর ছোট হতে হবে। তাহলে এখানে 1 কিউব করলে সেটা 136 এর ছোট হচ্ছে, তারপর হচ্ছে 2 কিউব করলে 136 এর ছোট, কত পর্যন্ত? তারপর হচ্ছে যখন তুমি এই যে 6 কিউব করতেছো তখন 216 আসে। তো 216 কিন্তু 136 এর ছোট না, বড়। তার মানে এরপর যত সংখ্যাই নাও না কেন সেটা 136 এর থেকে তোমার হচ্ছে বড় হবে, তার মানে এর পরের কোনো সংখ্যা আমরা নিব না।
তার মানে আমরা এখানে দেখতেছি প্রথম দুইটাকেও আমরা নিতে পারতেছি না, কারণ প্রথম দুইটা এই শর্তগুলো মেনে চলতেছে না, এগুলো হচ্ছে 7-এর ছোট হচ্ছে না, আর লাস্টেরটাকেও আমরা নিতে পারতেছি না। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কত 3, 4, 5, এই মাঝখানে তিনটাকে নিতে পারতেছি, কারণ এটা এই শর্ত মানতেছে, এই শর্তও মানতেছে, আর বাকিগুলোর মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, প্রথম দুইটা হচ্ছে এই 1 নম্বর শর্ত মানতেছে না, একদম লাস্টেরটা হচ্ছে 2 নম্বর শর্ত মানতেছে না। তার মানে অ্যান্সার হচ্ছে 3, 4, 5। তো এই জন্য এই যে দেখো এখানে আমাদের অ্যান্সার 3, 4, 5। তার মানে আমরা এই সেটটাও নির্ণয় করে ফেললাম 3, 4, 5। তো খুবই সহজ ছিল, কঠিন কিছু না। ঠিক আছে, সামিয়া সরকার, এই যে সামিয়া সরকার, তোমার কমেন্ট পড়লাম, সমস্যা নাই। কালকেও কিন্তু তোমাদের ক্লাস আছে, সম্ভবত এমসি ক্লাস নিব এই অধ্যায়ের উপর, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় একদম সম্পূর্ণ সমাধান করা হবে। আজকে হচ্ছে তোমাদের সিকিউ, কালকে এমসিকিউ পড়ানো হবে ইনশাল্লাহ। ভাই আমার কমেন্ট পড়লেন না কেন? এই যে ভাইয়া কমেন্ট পড়ে ফেললাম, সামিয়া ইসলাম ভাইয়া। আচ্ছা, এটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছিল। আচ্ছা ঠিক আছে স্যার, এখন অ্যাকাউন্টিং ব্যাচ আছে, আমি কি যাব না এই ক্লাস করব? এটা তোমার উপর ডিপেন্ড। তোমার যদি মনে হয় যে এই ক্লাস করা প্রয়োজন তুমি করতে পারো, তোমার যদি মনে হয় ওই ক্লাস করার প্রয়োজন তাহলে তুমি ওই ক্লাস করবা। আর দ্বিতীয় কথা হচ্ছে এমন তো না যে তুমি ওই ক্লাস এখন বাদ দিলে পরে করতে পারবা না, বা এই ক্লাস বাদ দিলে পরে করতে পারবা না। এখন তুমি যে কোনো একটাতে থাকতে পারো, যেটার মধ্যে এখন তোমার মন টানে তুমি সেটার মধ্যে মন নিয়ে যাও, এরপরে যেটা তোমার মিস গেছে সেটা তুমি পরবর্তীতে দেখে নিও। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রদীপ সরকার বলতেছে খাতায় করা শেষ। ঠিক আছে, এরপরে এই শিটের কাছে যদি আমরা আসি, এখানে বলা আছে কি, এখানে আমাদের বলা আছে যে হচ্ছে সি একটা সেট দেওয়া আছে, এখন বলছে এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা ঠিক আছে, গঠন পদ্ধতি প্রকাশ করবো। এতক্ষণ আমরা তালিকা পদ্ধতি দেখলাম, এখন আমরা একটু গঠন পদ্ধতি দেখি যে গঠন পদ্ধতিতে কি কি বলা আছে। তো গঠন পদ্ধতির মধ্যে যদি তুমি এখানে খেয়াল করো, যেখানে কিন্তু -6, -4, -2, 2, 4, 6। তো এখানে একটা জিনিস যদি তুমি খেয়াল করো, প্লাস মাইনাসের দিকে যদি তুমি না তাকাও, তাহলে কিন্তু তুমি একটা জিনিস দেখতেছো। আচ্ছা মুক্তা আক্তার, আপনার কমেন্ট পড়ছি, সমস্যা নাই। এখন দেখেন এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর দিকে তাকাইলে মনে হয় কেমন জোর জোর একটা ভাব আছে, তাই না? সবগুলো জোর সংখ্যার মতো মনে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে তো মাইনাস নাই, এখানে কিন্তু মাইনাস আছে। তার মানে এগুলো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। তো এগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো পূর্ণ সংখ্যার সেট কি? পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, আর স্বাভাবিক সংখ্যার সেট কি? সেটা হচ্ছে এন। তো জেড মানে হচ্ছে কি? জেড মানে হচ্ছে সংখ্যাগুলো 1, 2, 3 এরকম হবে, কিন্তু প্লাস মাইনাস হতে পারে, প্লাসের 1 হতে পারে, মাইনাসের 2 হতে পারে, -1ও হতে পারে। কই চলে যাচ্ছে রে ভাই? আচ্ছা, -1ও হতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস হতে পারে, সেটা হচ্ছে জেড এর ক্ষেত্রে। মানে ভগ্নাংশ হবে না, আর বাকি পূর্ণ সব সংখ্যা হবে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, সমস্যা নাই। আর স্বাভাবিক সংখ্যা কি? সেগুলো 1 থেকে শুরু হবে, সেগুলোর মধ্যে কোনো মাইনাস থাকবে না। আচ্ছা, তো এই জন্য এখানে আমরা বলে, আবার এখানে দেখো এগুলো হচ্ছে -6 থেকে বড়, আর +6 এর -6 এর সমান বা বড়, আর +6 এর সমান বা ছোট। এগুলো দেখো একটা জিনিস, কিন্তু তোমাকে যদি অনেক সময়, তোমরা এখানে আসো, অনেক সময় যদি বলে -6 বড় না -2 বড়, তুমি বলে ফেলবা হয়তো -6 বড়, কারণ 6 শুনতেই তো বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু -6 বড় না, -2 বড়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই যে এটা কেমনে বুঝবা? এটা বুঝবা হচ্ছে তুমি এখানে একটা লাইন টেনে নাও, এটাকে ধরে নাও 0। এটা যদি 0 হয়, এরপর আমরা জানি এরপরে হচ্ছে 1, 2, 3, 4 এভাবে চলে, আর এটা হচ্ছে -1, তারপর হচ্ছে -2, -3, -4। ওকে, তো এখন তুমি খেয়াল করো তো যে এই দিক থেকে কিন্তু বড় থেকে ছোট হয়। ঠিক আছে, সরি, ছোট থেকে বড় হয়, কারণ এখানে দেখো 4 বড়, 4 থেকে 3 ছোট, 3 থেকে 2 ছোট, 2 থেকে 1 ছোট, 1 থেকে 0 ছোট, 0 থেকে -1 ছোট, -1 থেকে -2 ছোট। দেখো -2 কিন্তু ছোট, -1 থেকে কে ছোট? -2 ছোট। মানে -1 বড়, -2 হচ্ছে ছোট। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখন খেয়াল করো যে এখানে যদি খেয়াল করো যে -6 থেকে কিন্তু এই বাকি ডান দিকে যেগুলো সেগুলো অবশ্যই -6 ছোট, আর ডানগুলো হচ্ছে -6 থেকে বড়। আবার এদিকে যদি খেয়াল করো, এখানে হচ্ছে +6 বড়, আর এগুলো হচ্ছে +6 থেকে ছোট। তার মানে আমাদের এই সংখ্যাটার রেঞ্জ কি? এই সংখ্যাটার রেঞ্জ হচ্ছে -6 এর সমান বা বড় হবে, আর +6 এর সমান বা ছোট হবে। আর x এর মান কি হতে পারবে না? 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? কারণ আমাদের এখানের মধ্যে 0 নাই, এই জন্য বলে দিয়েছে x এর মান 0 হতে পারবে না। ঠিক আছে, আর x কি? এলিমেন্ট অফ z, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর x হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। x কি? জোড় সংখ্যা। তাই হোক তোমরা এটা বুঝতে পেরেছো যে x জোড় সংখ্যা এখানে, আর হচ্ছে x হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর x এর মান -6 এর বড়, +6 এর ছোট হবে, আর x 0 হতে পারবে না, কারণ 0 নাই আমাদের এখানে।
ওকে, এটা ক্লিয়ার আশা করি। এরপর এখানে আরেকটা সেট দিয়ে দিছে, বলতেছে কি যে পরস্পর নিশ্চিত সেট নয়, এটা আমরা তাদেরকে বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা আমরা বুঝাই দিই। যেখানে বলছে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 6 এর ছোট। আচ্ছা মৌলিক সংখ্যা 6 এর ছোট কে আছে? মৌলিক সংখ্যা এবং 6 এর ছোট আছে হচ্ছে 2 3 5, তাই না? কারণ 2 3 5 এর তিনটা মৌলিক সংখ্যাই 6 এর ছোট হয়। আচ্ছা এরপরে আবার বলছে যে আরেকটা সেট দাও আছে এন, এই সেটটা তারা ভদ্র আছে, তারা সুন্দরভাবে সেটটা দিয়ে দিছে। তো এন এর মান হচ্ছে কত? 2 4 6। এখন বলছে কি দেখাও যে এই দুইটা সেট, এই এম সেট আর এন সেট, এরা পরস্পর নিশ্চিত সেট নয়। এই নয় কথাটা কিন্তু তোমার দেখতে হবে। নিশ্চিত সেট দেখে তুমি উত্তেজিত হইলে গেলে হবে না যে আরে এটা তো কমন পড়ছে আমি আনসার দিয়ে ফেলি। নিশ্চিত সেট নয় বলছে, ঠিক আছে? তো নয় তোমার দেখতে হবে। অনেক সময় এই নয়টা নাটা এগুলো আমরা দেখি না, তো এগুলো দেখা লাগবে, নাহলে কিন্তু পারামেদ ভুল করে আসবা। তো নিশ্চিত সেট নয় যেহেতু নয়, এখন নিশ্চিত সেট কি জিনিস? দুইটা সেটের মধ্যে যদি কমন কোনো কিছু না থাকে, অর্থাৎ ইন্টারসেকশন করার পরে যদি তুমি দেখো যে কমন কিছু নাই, তাহলে সেটা নিশ্চিত সেট। এখন আমরা বলছি যে নিশ্চিত সেট নয়, তার মানে কমন কিছু আছে, এটা আমাদের দেখাইতে হবে যে না এই দুইটা সেটের মধ্যে কমন কিছু আছে। কমন কিছু থাকলে তার নিশ্চিত সেট হবে না, কমন কিছু না থাকলে নিশ্চিত সেট হবে। তো আমি দেখলাম যে এম সেট আর এন সেটকে যখন আমি ইন্টারসেকশন করলাম, তখন আমি একটা কমন পাইলাম, 2 পাইলাম, কারণ এখানেও 2 আছে এখানেও 2 আছে। সো 2 পাওয়ার পরে এখন আমি বলবো যে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে সেই সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। এখানে এম ও এন এর মধ্যে সাধারণ উৎপাদক বা সাধারণ কমন যেটা আছে সেটা হচ্ছে 2, তার মানে এম ও এন পরস্পর নিশ্চিত সেট নয়। কি মচৎকার একটা ম্যাথ। ওকে, এরপরে দেখো আমাদের পরবর্তী ম্যাথটা আমরা দেখি এখানে কি বলছে। আচ্ছা আমরা অনেকগুলোই করে ফেললাম, 4 নম্বর পৃষ্ঠায় আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা বলো। নিশ্চিত সেট না, নিশ্চিত সেট, ঠিক আছে? আমি মাত্র আসলাম, সাইমা ফ্রেন্ড পুতুল। আপনি দেরি করছেন কেন? আপনি কি করতেছিলেন বলেন তো? স্যার এমসিকিউ করাবেন না? হ্যাঁ সামিয়া সরকার এমসিকিউ করাবো আমরা পরবর্তী ক্লাসে, কালকেই ক্লাস হবে সম্ভবত, ঠিক আছে? আপনাদের গ্রুপে পোস্ট পেয়ে যাবেন, কালকে সম্ভবত এই টাইমে ক্লাসটা হবে। আর এই টাইমে হলে আপনারা যুক্ত হয়ে যাবেন ঠিক টাইমে, ঠিক আছে? স্যার তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে আস্তে করি, আজকে পুরো শিটটাই শেষ করে যাবো, চিন্তা করেন না, ঠিক আছে? আশা মনে, জি স্যার, 16ই ডিসেম্বর। আচ্ছা স্যার আজকে আপনি, স্যার আজ আপনি আমার কমেন্ট না পড়লে আমার মান সম্মান কিছু থাকবে না। সাইমা ফ্রেন্ড পুতুল, আচ্ছা আপনার কমেন্ট পড়লাম, আল্লাহ, তা আপনি মান কেন কারে কিছু বলে আসছেন নাকি যে স্যার আমার কমেন্ট পড়বে? স্যার গাঠনিকটা লিখতে প্রবলেম, হ্যাঁ এই জন্য একটু প্র্যাকটিস করবেন প্রদীপ সরকার, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? নিশ্চিত সেট কি? দুইটা নিশ্চিত সেট দুইটা সেটের মধ্যে হয়। যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন কিছু না থাকে, তাহলে দুইটা সেট একটা আরেকটা নিশ্চিত সেট, মানে এটা পরস্পর নিশ্চিত সেট, এদের মধ্যে কমন কিছু নাই, ঠিক আছে? তো এটাকে বলা হয় নিশ্চিত সেট। বৈশাখী কেন্দ্রে না, কান্দার দরকার নেই, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আপনারা কান্দাকান্দি শুরু করে দিয়েছেন। তো দেখেন এর পরবর্তীতে কি বলা আছে, এম একটা সেট দেওয়া আছে, এন একটা সেট দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে কি করতে বললে, এটা দেখছো কি অবস্থা করে ফেলছে এখানে, এম ইউনিয়ন এন, এটা সমান আমাদের দেখাইতে হবে এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। খায় দেওয়ার কাম নাই, কত বড় এক ম্যাথ। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এখানে করি। তো এম এম সেটটা আমরা আগে বের করি। বলছে মৌলিক সংখ্যা এবং 6 এর সমান বা ছোট। তো মৌলিক সংখ্যা 6 এর সমান বা ছোট সেট কে? 2 3 5, কারণ এই 2 3 5 এর তিনটাই মৌলিক সংখ্যা এবং এই তিনটা 6 এর ছোট আছে। তার মানে এম হচ্ছে আমাদের, এম সেটটা হচ্ছে 2 3 5, আর এন সেটটা তো পাইলাম, এন সেটটা হচ্ছে 2 4 6। তো এখন আমাদের বাম পক্ষে কি বলা আছে? বাম পক্ষে আমাদের বের করতে হবে এম ইউনিয়ন এন। আমরা যদি এম ইউনিয়ন এন করি, ইউনিয়ন করা মানে হচ্ছে কমন আনকমন যা আছে সব নিব, তবে একটা জিনিস দুইবার লিখবো না, এই হচ্ছে কথা। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 লিখলাম। এখানে 3 আছে, এখানে 3 নাই, কোনো সমস্যা নাই, আমি 3 লিখলাম। এখানে 4 আছে, এখানে 4 নাই, কোনো সমস্যা নাই, আমি লিখলাম, কারণ একবার থাকলে হয়েছে। এখানে 5 আছে, এখানে 5 নাই, কোনো সমস্যা নাই, তাও লিখবো। এখানে 6 আছে, 6 লিখলাম। মানে দুইটা সেটে থাকলে একবার লিখবো, আর একটা সেটে থাকলে তো লিখবো, মানে কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে? অর্থাৎ বাদ যাবে না একটি শিশুও। এরপরে দেখো এম বাদ এন, এটা আমরা কিভাবে বের করব? তো এম বাদ এন, এম এর মান বসাইলাম, এন এর মান বসাইলাম। এখন বিয়োগ করার নিয়ম কি তোমরা আশা করি জানো। বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি দেখো কমন কে কে আছে, তাদেরকে বাদ করে দাও। এখানে 2 আছে, এখানে 2 আছে কমন, ঠিক আছে? আর এখানে 3 5 আছে, এখানে 4 6 আছে, আর কমন কিছু নাই। 3 5 এর সাথে 4 6 কোনোটাই কমন না।
তাহলে লিখবো কোনটা, লিখবো কমনগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটটার মধ্যে যে দুইটা যেগুলো বাকি থাকবে সেগুলো। তো প্রথম সেটের মধ্যে বাকি আছে কি 3 আর 5, তার মানে आंसर হবে 3 আর 5। আচ্ছা, এরপর আমরা বের করতেছি n বাদ m। সো n বাদ m যদি আমরা বের করি, সো n এর মান বসাইলাম আর m এর মান বসাইলাম। সো n এর মান আর m এর মান বসানোর পরে কমন কি আছে, 2 2 কমন আছে, ঠিক আছে। এরপরে দেখো যে আর কোনো কমন নাই, তাহলে এখন লিখবো কোনগুলো, প্রথম সেটে। দ্বিতীয় সেটে এবার গুল্লি মা রেখে মরে যাক, আমাদের কোনো দরকার নাই, আমরা হচ্ছে প্রথম সেটের দিকে তাকাবো। সে হচ্ছে আমাদের প্রথম সেটটা হচ্ছে 4 আর 6, তার মানে অ্যান্সার হবে 4 আর 6, ঠিক আছে। এরপরে দেখো m ইন্টারসেকশন n, m আর n যদি ইন্টারসেক্ট করি তাহলে কি হবে, তো এখানে হচ্ছে কমন কি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আর কোনো কমন নাই, তার মানে অ্যান্সার হচ্ছে কি 2। ওকে, এবার আমাদের বের করতে বলছিল কি আসলে, এই যে দেখো আমরা প্রথমে এটা বের করে নিয়েছি, তারপরে এটা বের করে নিয়েছি, এটা বের করে নিয়েছি। এখন বলছে তিনটাকে ইউনিয়ন করো, এই যে ইউনিয়ন ইউনিয়ন, তো এই তিনটাকে আমরা এই যে এটার সাথে এটা ইউনিয়ন করলাম, তারপরে এটার সাথে আবার এটা ইউনিয়ন করলাম। এখন তিনটাকে বসাইলাম, ইউনিয়ন মানে কমন আনকমন সব, অর্থাৎ বাদ যাবে না একটি শিশু, কোনো শিশুকে আমরা বাদ দিব না। সেখানে শুরু হয়েছে 2 থেকে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তার মানে 2 3 4 5 6 শেষ। তো আমরা দেখলাম m ইউনিয়ন n, এটাও আসছে 2 3 4 5 6, আর এটার মানও আসছে কি 2 3 4 5 6, তার মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের হয়ে গেছে, দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ভাই 5টা বাজে বাংলা পরীক্ষা আছে, আচ্ছা তখন 5 মিনিট বিরতি দিন। সামিয়া সরকার বলতেছে এই সিটগুলো অনেক আগে শেষ করে ফেলেছি। ঠিক আছে, শেষ করে ফেলেছে, এটা তো আমি জানি, আমি কি না জেনে পড়াতে আসছি, এই ক্লাসেই শেষ করানো হয়েছে, কিন্তু তারপরও এটা হচ্ছে রিভিশন ক্লাস, এই জন্য মনে হয় স্টুডেন্ট একটু কম। সমস্যা নাই, যাদের আবার হচ্ছে রিভিশন দিতে মন চাইতেছে, তাদের মনে হয় যে আমার আরেকবার দেখলে আরও ভালোভাবে মনে থাকবে, তারা দেখেন, কোনো সমস্যা নাই। আর প্রত্যেকটা ক্লাসেই নতুন কিছু শিখবেন, যেটা যতই পুরান পড়া হোক না কেন, আপনি একটা টিচার নিয়ে আসেন, নিয়ে এসে ওনাকে দিয়ে মানে একটা টপিক 10 দিন শুনেন, দেখবেন যে প্রত্যেকদিন নতুন কিছু না কিছু আপনি শিখতেছেন, এটা হচ্ছে মেইন কথা। আমি যদি কালকে আবার এই শিটটাই আমি কালকে পড়াই, দেখবেন আপনি নতুন একটা জিনিস হইলেও শিখতে পারতেছেন, কিছু হইলেও শিখতে পারবেন, ঠিক আছে। 12টা পেজ আছে, একটু ফাস্ট করেন, আচ্ছা সমস্যা নেই, 12টা পেজ আমরা শেষ করবো, চিন্তা করেন না। এরপরে দেখেন আমাদের এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, আর এ সেট দেওয়া আছে কি, এটা একটু ছোট, একটু বড় করে দেই। ওকে, সো সার্বিক সেট আছে, এটা হচ্ছে এ সেট, আর একটা বি সেট দেওয়া আছে। এখন আমাদের বলছে এটা সমান এটা দেখাইতে, তাহলে এ সেটটা কি হবে, এ সেটটা যদি আপনি খেয়াল করেন বলছে এ হবে মৌলিক সংখ্যা এবং 7-এর ছোট। সো মৌলিক সংখ্যা আর 7-এর ছোট সমান বা ছোট, 7-এর সমান বা ছোট, কিন্তু ছোট বলা নাই, কিন্তু শুধু সমান, নিচে একটা দাগও দেওয়া আছে, ঠিক আছে। তো তাহলে এটা আমরা কি 7-এর সমান বা ছোট মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 2 3 5 7, তারপরে হচ্ছে 11, কিন্তু 11 আমরা নিতে পারবো না, কারণ x এর মান বলছে কি, x এর মান 7-এর সমান বা ছোট হইতে হবে, তো 7-এর সমান বা ছোট এরাই আছে, তার মানে a হচ্ছে 2 3 5 7। এরপরে আমাদের b বলছে কি, b সেটটা যদি আমরা খেয়াল করি, b সেটটা আমাদের বলছে স্বাভাবিক সংখ্যা হতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এগুলো হতে হবে, ঋণাত্মক খাওয়া যাবে না। x জোড় সংখ্যা মানে 2 4 6 8 এভাবে চলতে থাকবে, 2 4 6 8 চলতে থাকবে, কিন্তু না, তারা সামনে আরেকটা দিয়ে আমাদের বাধা দিয়ে দিছে, বলছে না x এর মান 7-এর ছোট হইতে হবে, তার মানে 8 হওয়া যাবে না, আর সামনের দিকে যাওয়া যাবে না, তার মানে 2 4 6। অ্যান্সার হচ্ছে আমাদের কত, অ্যান্সার হচ্ছে আমাদের 2 4 6, বি নাম্বার সেটের আর কি তালিকাবদ্ধ 2 4 6। এখন বলছে এ ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে, এ ইউনিয়ন বি প্রাইম আগে বের করতে হবে। তো তাহলে এ ইউনিয়ন বি প্রাইম যেহেতু আপনি বের করবেন, তাহলে আপনাকে আগে এ ইউনিয়ন বি বের করতে হবে, তারপরে ওইটার প্রাইম বের করতে হবে। এই জন্য আমরা আগে এ ইউনিয়ন বি বের করতেছি, দেখো এর মান বসাই দিলাম, ইউনিয়ন বি এর মান বসাই দিলাম। এখন ইউনিয়ন করা মানে কি, কমন আনকমন যা আছে সব লেখা। তো কমন কে কে আছে, 2, তো 2 লিখলাম, তারপর 3 আছে 3 লিখলাম, 4 আছে 4 লিখলাম, 5 আছে 5 লিখলাম, 6 আছে 6, 7 আছে 7, অর্থাৎ কমন আনকমন সব লিখে ফেললাম। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইউনিয়ন বি প্রাইম এটা মানে কি, এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি কে আমরা বিয়োগ করব, ঠিক আছে। আপনার ক্লাসের জন্য আজকে দুপুরবেলা খাবার খাইনি, আপনি ক্লাসটা শেষ করে তাড়াতাড়ি চলে আসেন, আমি আপনাকে লাঞ্চ করাবো, ঠিক আছে। আচ্ছা ওকে, তো খেয়াল করো, এরপরে যদি খেয়াল করো যে হচ্ছে আমরা প্রাইম বের করব কিভাবে, যার উপরে প্রাইম আছে তাকে ইউ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে।
তো কার উপরে প্রাইম আছে? এ ইউনিয়ন বি, পুরাটার উপর। দেখো ব্র্যাকেট দিয়ে প্রাইম দেওয়া আছে, তার মানে পুরাটার উপরে প্রাইম আছে। তো পুরোটার উপর যদি প্রাইম থাকে, এই পুরোটাকে তোমার বাদ দিতে হবে কার থেকে? সার্বিক সেট থেকে। তো আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করে দিলাম। আমি কি দোষ করলাম? চলে আসো, সমস্যা নাই। এখন দেখো ইউর মান বসাইলাম, আর এ ইউনিয়ন বি এর মান তো আমরা এখানে বের করে নিয়েছি। দেখো এ ইউনিয়ন বি এর মান আমরা এখানে বের করে নিয়েছি, সেই মানটা আমরা এখানে বসাইলাম। এখন বিয়োগ করার নিয়ম কি? কমন গুলো বাদ দিয়ে দিবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, বাদ। এখানে 3 আছে, এখানে 3 আছে, বাদ। 4 আছে, 5 আছে, 6 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এখানে 7 আছে। তো বাদ দিয়ে দিলাম। এখন থাকবে কে? প্রথম সেটের মধ্যে কে বাকি আছে? প্রথম সেটের মধ্যে 1 বাকি আছে, তার মানে आंसर হচ্ছে 1। আচ্ছা, তার মানে আমাদের এই পাশের কাজ শেষ। এবার আমাদের এ প্রাইম আগে বের করতে হবে, তারপর বি প্রাইম বের করতে হবে, এরপর দুইটাকে ইন্টারসেক্ট করতে হবে। তো এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। সো ইউ থেকে এ কে বাদ দিলাম, 2 3 5 7 আছে, এখানে 2 3 5 7 আছে। তো 2 3 5 7 বাদ যাবে, 2 3 5 7 বাদ যাবে, তাহলে এই যে 2 3 5 7 বাদ গেল। এখন কে কে বাকি আছে? 1 4 6 বাকি আছে, তার মানে 1 4 6। বি প্রাইম মানে কি? ইউ মাইনাস বি। তো ইউর মান 1 থেকে 7 পর্যন্ত, ওকে। বি এর মান হচ্ছে আমাদের 2 4 6। তো 2 4 6 এখানেও আছে, 2 4 6 এখানেও আছে, বাদ যাবে। তাহলে থাকলো কি? 1 3 5 7, তার মানে এটা হবে 1 3 5 7। এরপরে এই দুইটাকে ইন্টারসেক্ট করতে হবে, এ প্রাইম আর বি প্রাইমকে। তো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এ প্রাইমের মান বসালাম, বি প্রাইমের মান বসালাম। কমন কি আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে কোনোটাই কমন নাই, তার মানে 1। তার মানে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইমের মানও বের হয়েছে 1, আর এ ইউনিয়ন বি হোল প্রাইমের মানও বের হয়েছে কত? 1। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাই দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি মাত্র প্রাইভেট পড়ে বাসায় আসলাম, খারাপ লাগতেছে, আপনার ফার্স্ট ক্লাসটা করতে পারলাম না। পিয়া আক্তার, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। আপনারা মেবি অনেকে পরীক্ষা দিতে চলে গেছেন, আপনাদের মনে পরীক্ষা আছে অন্য কোনো কোর্সে যারা ভর্তি আছেন, ওই কোর্সে মনে হয় একটা পরীক্ষা আছে, এই জন্য কয়েকজন পরীক্ষা দিতে চলে গেছে মনে হয়। আচ্ছা, পরীক্ষার দিক সমস্যা নাই, আমরা হচ্ছে আস্তে আস্তে ম্যাথ করি, ওরা আবার চলে আসবে আশা করি। কি কঠিন রে বাবা। আক্তার 5G না SG, সরি ইজি স্যার, নেক্সট। হ্যাঁ নেক্সট, সবই নেক্সটে যাবো, একটু রেস্ট করেন না, একটু রেস্ট করেন। প্রত্যাশা আক্তার স্যার আছি, ওকে। এখন আমি যে না খাইয়া ক্লাস করতেছি আমার কি হবে ভাই? স্যার একজনকে ইনভাইট করলেন, ওই একজন বললো সে নাকি না খায়া হচ্ছে তোমার ক্লাস করতেছে, এই জন্য তারা খাওয়ানোর জন্য, এটা ইনভাইট না, তারা খাওয়ানোর জন্য বললাম আর কি। না এই 5G ছিল না, SG ছিল, এসটা আমি দেখতাম একটা 5-এর মতো মনে করছি, সরি স্যার। 6টায় তো কোর্স আছে। হ্যাঁ 6টায় কোর্স করবা, সমস্যা কি? 6টায় কি কিসের ক্লাস? 6টা পর্যন্ত ক্লাস নেব, সমস্যা নাই। আরে মেয়া গাওয়াইতেছি আমি, কি কাজ করব? কাজ করব, এসির কাজ করব নাকি? তাহলে ঠিক আছে। স্যার ক্লাস কয়টা শেষ? এই শিট যখন শেষ হবে তখন। ওকে, আমরা আবার শুরু করি। দেখেন এখানে কি বলা আছে, এখানে কেমন হিজিবিজি একটা ম্যাথ দেওয়া আছে, আমরা দেখি। একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 BCD। আচ্ছা, এটা একটু বড় করে দিই, আপনারা যেন দেখতে ভালোভাবে দেখতে পারেন, আর সাথে শীট থাকলে তো হয়েছে। এখানে বলা আছে কি 1 2 3 4 BCD, আর M আরেকটা সেট দেওয়া আছে। M সেটটা কি বলা আছে? M সেটে বলা আছে x ইজ দ্য এলিমেন্ট অফ n, আর x কিউব করলে সেটা 8 এর সমান বা বড় হবে। x কিউব করলে সেটা কি হবে? 8 এর সমান বা বড় হবে। আর x কে পাওয়ার 4 করলে 256 এর সমান বা ছোট হবে। আচ্ছা, আর n আরেকটা সেট দেওয়া আছে y যেন y² মাইনাস, আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর কিছু না। যাই হোক, প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনি আগে m n এগুলো বের করে নেন, ঠিক আছে? m n এগুলো আমরা আগে বের করে নেই। তো প্রথমে দেখেন m বলছে কি কিউব করলে 8 এর বড় হবে, তিনটা শর্ত, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কিউব করলে 8 এর সমান বা বড় হতে হবে, আর পাওয়ার 4 করলে 256 সমান বা ছোট হতে হবে। আচ্ছা, তো এখন n এর মান তো 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকে। তো প্রথমে আমরা 1 ধরে নিলাম, 1 কিউব করলে সেটা 8 এর বড় হয় না। তারপরে হচ্ছে 2 কিউব করলে
2 কিউব করলে আমাদের 8 হয় এখানে। সো 2 কিউব করলে 8, এটা কি 8 এর সমান হয়? হ্যাঁ, এটা সমান 8, ঠিক আছে। তারপর হচ্ছে 3 কিউব করলে সেটা 27 হয়, এখানে 8 সমান 8 লিখে দিতে পারেন। তারপর হচ্ছে 3 কিউব বা সমান বা বড় ওই চিহ্ন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে 3 কিউব করলে সেটা 8 এর সমান বা বড় হয়, কারণ 27। 4 কিউব করলে সেটা 64, 8 এর সমান বা বড়। এরপর আপনি যাই নেন না কেন সবই 8 এর বড় হবে, ঠিক আছে। এইদিকে আমরা বুঝলাম। আর এদিকে পাওয়ার 4 করলে বলছে 256 ছোট হইতে হবে। সো 1 এর পাওয়ার 4 মানে 1, সেটা 256 ছোট। 2 এর পাওয়ার 4 মানে 16, 16 256 ছোট। 3 এর পাওয়ার 4 দিলে 256 ছোট হয় 81। 4 এর পাওয়ার 4 দিলে হয় 256। সো 256 কিন্তু 256 এর সমান, ওকে। কিন্তু এখানে আরেকটা আপনি দেখাই দিতে পারেন 5, মনে করেন x ইকুয়াল টু যদি আপনি 5 লেখেন, তো 5 কিউব মানে কত? x কিউব মানে হচ্ছে 5 কিউব। 5 কিউব মানে হচ্ছে আমাদের 125। 125 8 থেকে বড়, ঠিক আছে। এবং x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। সো 5 টু দি পাওয়ার 4 মানে কত হয় বলেন তো? 5 টু দি পাওয়ার 4 625 সম্ভবত। তারপর আমরা দেখি 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 625। তো 625 এটা কিন্তু আর 256 এর ছোট হচ্ছে না, সমান বা ছোট হচ্ছে না। তার মানে এটা আমরা নিতে পারবো না। সো একটা যে নিতে পারবো না সেটা আমরা দেখাই দিলাম, ঠিক আছে। এটা নিতে পারবো না, তার মানে আমরা নিতে পারতেছি কাকে কাকে নিতে পারতেছি? আমরা এখানে 2 3 4 কে নিতে পারতেছি। 1 কে কেন নিতে পারতেছি না? কারণ 1 8 এর সমান বা বড় না। আর লাস্টেরটাকে কেন নিতে পারতেছি না? 5 কে কেন নিতে পারতেছি না? কারণ 5 কে কি পাওয়ার 4 করলে 625 হয়। 625 256 এর ছোট হয় না, সমানও হয় না। মানে 1 আর 5 কে নিতে পারতেছি না, তার মানে হচ্ছে 2 3 4। এই যে m এর মান 2 3 4 পেলাম। এরপরে অ্যানসারটাও আমরা বের করে ফেলবো। এখানে যেহেতু একটা সমীকরণ আছে, আমি বলছি সমীকরণ থাকলেই আমরা সমাধান করে ফেলবো। সেখানে কি সমীকরণটা হচ্ছে y স্কয়ার মাইনাস c প্লাস d ইন্টু ওয়াই প্লাস সিডি, ওইটাই লিখলাম। এরপরে ওয়াই এর সাথে এই দুটো সি আর ডি কে গুণ করে দিলাম। ওয়াই এর সাথে সি আর ডি গুণ করলে সি ওয়াই মাইনাস ডি ওয়াই। এখন এখানে মাইনাস কেন আসছে? দেখো এখানে তিনটা জিনিস গুণাকার আছে। এই মাইনাসও কিন্তু এদের সাথে গুণাকারে আছে, ওয়াইও কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে দুইটার সাথে গুণাকার আছে। দেখো মাইনাসও কিন্তু গুণ আছে, ওয়াইও কিন্তু গুণ আছে। সো মাইনাসকে যদি সি এর সাথে গুণ দিই তাহলে মাইনাস সি, সেই মাইনাস সি কে ওয়াই এর সাথে গুণ দিলে মাইনাস সি ওয়াই। এই মাইনাসকে যদি প্লাস ডি এর সাথে গুণ দিই তাহলে মাইনাস ডি, মাইনাস ডি কে যদি ওয়াই এর সাথে গুণ দিই তাহলে মাইনাস ডি ওয়াই। তো এইভাবে মাইনাস সি ওয়াই মাইনাস ডি ওয়াই আসছে, আর প্লাস সিডি। এখন এই প্রথম দুইটা থেকে যদি একটা ওয়াই কমন নিই তাহলে হয় ওয়াই মাইনাস সি। আর এর পরের দুইটা থেকে যদি আমি একটা ডি কমন নেই তাহলে হবে মাইনাস ডি কমন নেই, তাহলে দেখবো হবে ওয়াই মাইনাস সি। কেন? এই যে মাইনাস ডি যদি কমন নেই তাহলে আমি বলছি কমন নাও মানে ভাগ করা। তো মাইনাস ডি ওয়াই থেকে যদি আপনি মাইনাস ডি কমন নেন তাহলে মাইনাস ডি আর মাইনাস ডি কাটা যায়, তাহলে থাকে কি শুধু ওয়াই থাকে। এরপর হচ্ছে সিডি, এটা থেকে যদি আপনি মাইনাস ডি কমন নেন, ডি আর ডি কাটা থাকে, এই মাইনাস উপরে চলে আসবে তখন, কারণ হচ্ছে মাইনাস দিয়ে ভাগ করলে এটা মাইনাসই হয়ে যায়, তার মানে মাইনাস সি, এই জন্য ওয়াই মাইনাস সি। সো ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস ডি। তো ওয়াই এর মান একবার আসতেছে সি, একবার আসতেছে ডি, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি আর ডি। এখন আমাদের কি এটাই বের করতে বলছে না আরো কিছু করতে বলছে? দেখি তো, ভুলে গেছি যে প্রশ্ন। ও আচ্ছা, বহুত বড় প্রশ্ন এটা, এটা করতে তো অবস্থা খারাপ। এবার দেখেন দুইটাকে ইউনিয়ন করে প্রাইম করতে হবে। তো এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে এটা হয় আমাদের। আর প্রাইম করা মানে কি এম আর এন কে ইউনিয়ন করলে এইটা হয়। আর যদি প্রাইম করতে যাই তাহলে ইউ থেকে এটাকে আমরা বাদ দিয়ে দিব, এম ইউনিয়ন এন কে বাদ দিয়ে দিব। সো ইউ থেকে যদি এটাকে বাদ দিই, তো বাদ দিতে গেলে আমরা কি করব? ইউ হচ্ছে আমাদের 1 2 3 4 বিসিডি, এটা থেকে আমরা বাদ দিচ্ছি এম ইউনিয়ন এন, যেটা হচ্ছে 2 3 4 সিডি। এটাকে যদি আমরা বাদ দিতে যাই তাহলে আমরা দেখব যে 2 3 4 সিডি, 2 3 4 সিডি বাদ, তাহলে বাকি থাকলো কি 1b। এখানে হচ্ছে 1b। এবার আমরা ডান পক্ষ করতে গেলে আমাদের আগে এম প্রাইম লাগবে, তারপর এন প্রাইম লাগবে, এরপর ইন্টারসেক্ট করব। তো এম প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এম, আর এন প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এন। তো এখানে 2 3 4, এখানে 2 3 4 বাদ যাবে, তাহলে থাকে কি 1 বিসিডি, এই যে 1 বিসিডি। এখানে হচ্ছে সিডি, এখানে হচ্ছে সিডি বাদ গেলে কি থাকে 1 2 3 4 বি। তো 1 2 3 4 বি। এখন বলছে এম প্রাইম আর এন প্রাইমকে ইন্টারসেক্ট করতে হবে। তো এম প্রাইম আর এন প্রাইমকে যদি আমরা ইন্টারসেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কমন কে কে আছে ইন্টারসেকশন করলে। এখানে 1b আছে, এখানেও 1b আছে, আর এখানে সিডি আছে, এখানে কোনো সিডি নেই, মানে আর কমন কিচ্ছু নেই। তো কমন হচ্ছে 1 আর বি, তার মানে 1b। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষ আসছে 1b, বাম পক্ষ আসছে 1b, দুইটা সমান। কি মারাত্মক একটা ম্যাথ। আচ্ছা, এরপরে আসো পরেরটা। এবার আমরা এফ অফ এর ম্যাথে চলে আসছি। এই গঠন পদ্ধতি, এর পদ্ধতিগুলো বাদ, ঠিক আছে।
এফ অফ এক্স এর ম্যাথ, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা সহজ কিন্তু অনেক বড় আর কি, অনেক কাহিনী করা লাগে ম্যাথ করতে। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। দেখো আমাদের ক্লাস মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টায় আমরা কয় পেজ শেষ করলাম? 5 পেজ শেষ করে ফেললাম, আর বেশি নাই, আর 6 পেজ আছে, 6 পেজ বাকি 1 ঘন্টা হয়ে যাবে। দেখেন আমরা হচ্ছে এখন এফ অফ এক্স এর ম্যাথ করি, বাকিগুলো এরকম এত বড় বড় আহামরি এরকম মারাত্মক টাইপের ম্যাথ নাই। তো আমরা একটু করি এগুলো, দেখো। সো এখানে দেখো লাস্টে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা থেকে পারো, ওইটা একটু ট্রিকি টাইপের ম্যাথ, ওইটা বুঝিয়ে দেবো ভালো করে লাস্টের ম্যাথটা। তো এখানে দেখো এফ অফ টি দেওয়া আছে, আর এফ অফ টি এর মান দেওয়া আছে, আর বলছে এফ অফ মাইনাস 1/3 বের করতে হবে। তাহলে আমি প্রথমে লিখলাম যে এফ অফ টি মান কোনটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন আমাদের বের করতে হবে এফ অফ মাইনাস 1/3। তো টি এর জায়গায় আমরা লিখলাম মাইনাস 1/3। তো এখানে যেহেতু টি এর জায়গায় মাইনাস 1/3 লিখছি, এখন এখানে যতগুলো টি আছে শুধু টি এর জায়গায় লিখবো মাইনাস 1/3। মানে এই টি এর জায়গায় আমি লিখবো কত? মাইনাস 1/3। এই টি এর উপর পাওয়ার 4 আছে, মানে মাইনাস 1/3 এর উপরে 4 আছে। তো এটা পুরোটা মান বসাইলাম। এখন আমি জানি মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, মানে এটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস হয়ে গেল। এবং 1 এর উপর পাওয়ার 4 দিলে 1, 3 এর উপর পাওয়ার 4 দিলে 81, প্লাস এই মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়, 1 এর উপর স্কোয়ার দিলে 1, 3 এর উপর স্কোয়ার দিলে 9, প্লাস 1। মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়, 1 এর উপর স্কোয়ার দিলে 1, 3 এর উপর স্কোয়ার দিলে 9। ওকে, এবার আমরা লসাগু করলাম। এই তিনটাকে যদি এই লসাগু করি তাহলে এখানে হবে 81। তাহলে এখানে উপরে হবে 1 প্লাস লসাগুকে হর দিয়ে ভাগ। তো 81কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 নং 81, সেই 9 এর সাথে যদি 1 গুণ করি তাহলে সেটা 9 হয়। আর যদি কোনো ভগ্নাংশে যদি হর না থাকে তাহলে ওই সংখ্যার সাথে লসাগু সরাসরি গুণ হয়ে যাবে। 81-র সাথে 1 গুণ করলে সরাসরি 81 হয়ে যায়। তার মানে এখানে আসে আমাদের কত? 91/81। আর নিচে তো আছে 1/9, সে এতিমের মতো পড়ে আছে, তার কোনো লসাগু মশাগু করার দরকার নাই। তো এখন দেখো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উল্টে যায়। তো 91/81 লিখলাম, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, 9 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। সেখানে আমরা লিখতে পারি 9 নং 81। তার মানে উপরে 91, নিচে হচ্ছে 9। এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো ক নাম্বার খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে দেখো আমাদের এখানে বলছে কি জি অফ 0 আর এইচ অফ 1 নির্ণয় করতে। আচ্ছা, 0 দেখলে তো ভালো লাগে, 0 বসাই দিলে কিন্তু 0 হয়ে যায়, গুণ করলেই 0। তো দেখো জি অফ এক্স এর মান দেওয়া আছে, আমাদের জি অফ 0 এর মান বের করতে হবে। তো জি অফ এক্স এর মান আমরা বসাইলাম, জি অফ 0 বসাইলাম, তার মানে এক্স এর জায়গায় 0 বসাই দেবো। এই যতগুলো এক্স আছে এক্স এর জায়গায় 0 বসাই দিব। এখন 3 আর 0 গুণ দিলে 0, 3 আর 0 গুণ দিলে হবে 0, 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, 0 থেকে 1 বিয়োগ করলে হবে -1। এখন দেখো 1 আর 1 ভাগ করলে একই হয়, কিন্তু যেহেতু একটা মাইনাস আছে এই জন্য -1 হবে, ঠিক আছে? তার মানে -1। এরপরে বলছে এইচ অফ টি দেওয়া আছে, এই যে এইচ অফ টি। এখন বলছে কি এইচ অফ 1 বের করো। তার মানে এখানে যত জায়গা এ টি আছে সব জায়গায় 1 হবে। তার মানে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। যতগুলো টি আছে সবগুলো টি এর জায়গায় আমরা 1 বসাই দিলাম। তো 1 এর উপরে পাওয়ার যাই দাও না কেন সেটা 1ই হয়। তার মানে উপরে 3টা 1, নিচে একটা 1, তার মানে 3/1। 3/1 মানে হচ্ছে 3। এই যে অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, এরপরে আসো, আমাদের এইরকম একটা সমীকরণ দিয়ে বলছে পি এর মান কত হলে এফ অফ মাইনাস টি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? পি এর মান কত হলে এফ অফ মাইনাস টি ইকুয়াল টু 0 হবে। তো তুমি সর্বপ্রথম এরকম টাইপের পি এর মান কত হলে, এক্স এর মান কত হলে, কে এর মান কত হলে এরকম প্রশ্ন আসলে তুমি ওইদিকে না তাকায় আগে তুমি এখানে যেটা দেওয়া থাকবে সেটা বের করে ফেলবা। তো এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এটা, তো তুমি এখানে যেটা করবা যে এফ অফ এক্স এর জায়গায় এবার এফ অফ -2 বের করবা। তো যতগুলো এক্স আছে সবগুলো এক্স এর জায়গায় -2 বসাইলাম, কিন্তু পি এর জায়গায় পি রাখলাম, কারণ পি এর জায়গায় তো কিছু বসাইতে পারবো না, শুধু এক্স এর জায়গায় আমরা -2 বসাইলাম। এখন -2 এর উপর পাওয়ার 4 করলে, মাইনাসের উপর পাওয়ার 4 দিলে সেটা প্লাস হয়ে যায়, 2 এর উপর পাওয়ার 4 দিলে সেটা 16, -2 কিউব মানে হচ্ছে -8, -2 স্কোয়ার মানে হচ্ছে +4। তারপরে হচ্ছে এবার আমরা এখানে ক্যালকুলেট করে ফেললাম 3 আর 8, +3 আর -8 গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 এটা 24। আর এখানে যদি আমরা খেয়াল করি 4p + 6 - 4 + p। ওকে, এরপর আমরা যদি ক্যালকুলেট করি যে 4p আর p যদি যোগ করি তাহলে 5p, আর 16, 24, 6, 4, ঠিক আছে? 16 আর 6 যোগ করলে হবে 22, 22 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে হবে আমাদের -2, -2 এর সাথে -4 বিয়োগ করলে হবে -6। অর্থাৎ এটা ক্যালকুলেট করলে তুমি ক্যালকুলেটরে বসাই দাও, 16 - 24
প্লাস 6 মাইনাস 4 দেখবে আসবে -6, তার মানে 5p - 6 আসছে আমাদের কিসের মান, f অফ -2 এর মান। এবার আপনি কি করবেন, প্রশ্নের মধ্যে বলে দেবেন f অফ -2 = 0। তো f অফ -2 এর মান কি আসছে আমাদের 5p - 6, আর 0 এর জায়গায় আমাদের 0 বসছে, তার মানে -6 ওই পাশে গেলে +6 হয়ে যাবে, মানে p = কি হবে 6/5। তো p এর মান আমরা পেয়ে গেছি, এই 5 গুণ আকারে আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। তো p এর মানই জানতে চাইছে আমাদের কাছে, এই যে p এর মান কত, তো p এর মান হচ্ছে আমাদের 6/5। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে কি এই ম্যাথ, ইনভার্সের ম্যাথ আসছে। হ্যাঁ, এগুলো সহজ জানি। এখন দেখেন আপনাদের এখানে কি করতে বলেছে, f অফ x দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনাদের বের করতে বলছে f অফ x ইনভার্স 1 + 2 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স 1 - 2 = 3 হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তা x এর মান আমরা নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা আগে কি করব, আমরা f অফ x ইনভার্স 1 বা x⁻⁻1 এটা আমরা বের করার চেষ্টা করি। তো f অফ x এর মান দেওয়া আছে এটা, এখন x এর জায়গায় আমরা কত বসাইলাম, x ইনভার্স 1, তার মানে যত জায়গায় x আছে, দুইটা জায়গায় x আছে, এই দুইটা জায়গায় x ইনভার্স 1 বসাই দিলাম। এখন x⁻⁻1 মানে হচ্ছে 1/x, এগুলো আমরা সূচকে করেছিলাম। তো তার মানে x⁻⁻1 মানে হচ্ছে 1/x, x⁻⁻1 মানে হচ্ছে 1/x। তো 5 এর সাথে 1/x গুণ করলে হবে 5/x, 2 এর সাথে 1/x গুণ করলে হবে 2/x। এবার আমরা এখানে লসাগু করলাম, এই যে x হর হবে আমাদের লসাগু হবে, তাহলে হবে 5 - 7x, আর নিচে x যদি আমাদের লসাগু হয় তাহলে হবে 2 - 3x, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মান আসছে। এখন আমরা ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিই, এই x উপরে চলে যাবে, 2 - 3x চলে আসবে নিচে, x আর x কাটা যায়, তার মানে লবের মধ্যে থাকে 5 - 7x, হরের মধ্যে থাকে 2 - 3x। আচ্ছা, তো এটা কিসের মান পাইলাম আমরা, f অফ x ইনভার্স 1 এর মান পেলাম। এখন আমরা এই পুরো সমীকরণের মধ্যে, এই যে পুরো সমীকরণটা আমরা লিখলাম, লেখার পরে f অফ x ইনভার্স 1 এর মান কত পাইছি, 5 - 7x ডিভাইডেড বাই 2 - 3x। তো এই জায়গায় আমরা বসা দিলাম 5 - 7x ডিভাইডেড বাই 2 - 3x, এর নিচের এই জায়গায় ওই সেম জিনিস বসা দিলাম। এবার আমরা লসাগু করলাম, ঠিক আছে। লসাগু ক্যালকুলেশন করার পরে আমরা দেখলাম উপরে আসলো 9 - 13x ডিভাইডেড বাই 2 - 3x, আর এখানে নিচে আসলো 3 - 4x ডিভাইডেড বাই 2 - 3x। এখন আমরা জানি ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিই তাহলে উল্টে যায়। এবার দেখো 2 - 3x 2 - 3x কাটা যায়, আর এইখানে যদি আমরা খেয়াল করি, এইখানে আমরা খেয়াল করি 2 - 3x 2 - 3x কাটা যায়, আর এই জায়গায় আমাদের আসলো 3 - 4x 3 - 4x। এখানে কোনো জায়গায় কি ভুল আছে আমরা একটু দেখি তো, 3 - 4x, আচ্ছা না ঠিকঠাকই আছে। তার মানে এখানে হচ্ছে 9 - 13x আর এখানে হচ্ছে 3/4x। তো এই যে 9 - 13x আর 3/4x = 3, ডান পাশে 3 কিন্তু আছে, ডান পাশে 3 চলতেছে, এই যে 3 আসে। এবার আমরা কোনাকুনি গুণ করে দিব। সো 9 প্রথমে হচ্ছে এই 3 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। তো তুমি যদি দেখো এই 3 - 4x এর সাথে এই 3 গুণ হবে, তো 3 × 3 = 9 আর 3 × 4 = 12x, আর এই 9 - 13x এর সাথে 1 গুণ হবে, 9 - 13x এর সাথে 1 গুণ করলে সেটা 9 - 13x হবে। এখন x গুলোকে এক পাশে নিয়ে আসি, -12x এখানে আছে, আর -13x এই পাশে আসলে +13x হয়ে যাবে, ওই পাশে +9 আছে, আর এই +9 ওই পাশে গেলে -9 হয়ে যাবে। তার মানে -12x +13x মিলে হয় শুধু x, আর 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0, তার মানে x এর মান পেয়ে গেছি আমরা 0। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা বলো, এতক্ষণ যা করাইলাম ক্লিয়ার কিনা বলো। আর কিছু ম্যাথ আছে আমরা সেগুলো করব, পুরো শীটটাই আজকে শেষ করবো ইনশাল্লাহ। ফোনে 2% দেখো স্যার, কত ফোনের চার্জ 2% দেখো। আল আরাফাত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্লিয়ার সুরাইয়া, ক্লিয়ার। এ আজান দিছে নাকি? হ্যাঁ দেন, আচ্ছা আজান দিক, আজান দিলে তখন আজান সব ব্রেক দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা,
এরপরে যা আছে সব ওই সেম টাইপেরই ম্যাথ। আপনি যেটা করতে পারেন, এটা কয়েকভাবে আপনি করতে পারেন। এখানে হচ্ছে যোজন বিয়োজন করে করছে। তাছাড়া আপনি যদি চান, আপনি এই যে এফ অফ এক্স থেকে আগে এফ অফ ওয়ান বাই টি স্কোয়ার বের করে নেবেন। ওয়ান বাই টি স্কোয়ার বের করে নিয়ে এই যে এফ অফ ওয়ান বাই টি স্কোয়ার বের করে নিয়ে এরপরে আপনি এফ অফ ওয়ান বাই টি স্কোয়ার মান এখানে বসাবেন। বসায় তারপর আপনি এটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এই যে দেখেন এফ অফ ওয়ান বাই টি স্কোয়ারের মান বসায় আপনি এখানে ক্যালকুলেট করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এখানে যোজন বিয়োজন যদি আপনি না করতে চান কোনো সমস্যা নাই, আপনি আগে এটা বসান যে প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এইটা, এটার মধ্যে এবার আপনি এফ অফ ওয়ান বাই টি স্কোয়ারের মান বসান, এখানেও এফ অফ ওয়ান বাই টি স্কোয়ারের মান বসায় একের সাথে আপনি যোগ বিয়োগ করেন, ঠিক আছে। একের সাথে আপনি লসাগু করেন, তাহলে দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা পারবেন, এই টাইপের ম্যাথ মাত্রই দেখাইলাম। আর এখানেও সেম টাইপ, কোনো পার্থক্য নাই যে আপনি হচ্ছে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস টু, এখানে আপনাকে দিয়েছে জি অফ ওয়াই এর মান, আপনার লাগবে জি অফ ওয়াই মাইনাস টু। এখানে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় আপনি এই যে ওয়াই মাইনাস টু লিখে নেবেন। এরপর এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে জি অফ ওয়াই মাইনাস টু পেয়ে যাবেন। এখন আপনার প্রদত্ত সমীকরণটা কি ছিল? জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান, জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান। তো আপনি কি করতে পারেন, আপনি লসাগু আপনি চাইলে আপনি এইভাবে যোজন বিয়োজন করলেও করতে পারেন, কারণ যোজন এখানে এটা বুঝাই দিয়ে এটা কিভাবে করছে যোজন বিয়োজন। এটা হচ্ছে জি অফ ওয়াই মাইনাস টু, এটার নিচে কিছু নেই মানে কি আছে, এটার নিচে কিছু নেই মানে একটা ওয়ান আছে। এখন যোজন বিয়োজন করলে কি হবে, এই ওয়ান উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে, তাহলে ডান পাশে যোজন বিয়োজন করতে হবে। তো উপরে যোগ হয়েছে নিচে বিয়োগ হয়েছে, যোজন বিয়োজন কিভাবে করে আশা করি সেটা জানেন। যে প্রথমে আপনি এই লবকে উপরেও লিখবেন নিচেও লিখবেন, এরপরে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস দিয়ে এবার হরকে লিখবেন। তো বিয়োগ চিহ্ন থাকার কারণে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, নিচেরগুলা প্লাস থ্রি ওয়াই হয়ে যায় মাইনাস থ্রি ওয়াই, মাইনাস সেভেন হয়ে যায় প্লাস সেভেন। তো এইভাবে আপনি করতে পারেন। আবার আপনি যদি চান যে না আমি যোজন বিয়োজনে যাইতে চাই না, তাহলে আপনাকে জি অফ ওয়াই মাইনাস টু বের করবেন। বের করার পরে এবার আপনাকে দেখেন তো আপনাকে কি বের করতে বলছে, আপনাকে বের করতে বলছে কিসের মান, জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান আর জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান। এবার আপনি কি করবেন, জি একটা প্রদত্ত রাশি লিখে এটা লিখবেন। লেখার পরে জি অফ ওয়াই মাইনাস টুর মান আপনি বের করছেন সেটা লেখেন, থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস সেভেন। এরপর আছে প্লাস ওয়ান, এখানে লেখেন প্লাস ওয়ান। এরপর আবার জি অফ ওয়াই এর মান লেখেন যে থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস সেভেন। এরপর এখানে লেখেন মাইনাস ওয়ান। এবার আপনি এটার একবার লসাগু করেন, এটার একবার লসাগু করেন, এরপর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই ফেলেন। মানে এটার মতো এটা অনেক ইজিলি দুই তিন লাইনে হয়ে যাচ্ছে, এটার আপনার দুই তিন লাইন একটু বেশি করা লাগবে আর কি। এই জন্য যোজন বিয়োজন করলে আপনার দুই লাইন কমই করতে পারবেন আপনি, কিন্তু অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে। এফ অফ এর ম্যাথ আপাতত আর না দেখাই। এফ অফ এগুলো আপনি করতে পারবেন, এফ অফ এর ম্যাথ, জি অফ এর ম্যাথ করতে পারবেন। আমরা এখন এই ম্যাথটা থেকে শুরু করবো, ঠিক আছে। এফ অফ এর ম্যাথ কয়েকটাই দেখছি, আমরা হচ্ছে ডোমেন রেঞ্জের তারপর হচ্ছে অন্বয়ের নির্ণয়ের ম্যাথ শুরু করব, ঠিক আছে। এই রুমে কি আজান শোনা যায় না? আজান দিছে? আচ্ছা এই রুমে শোনা যায় না? আচ্ছা ও আচ্ছা, এই তোমাদের নামার জন্য 5 মিনিট ব্রেক দিলাম, তোমরা হচ্ছে নামাজ পড়ে চলে আসো, ঠিক আছে। অনেকে নামাজের ব্রেক চাচ্ছে, হ্যাঁ 5 মিনিট ব্রেক দিলাম। এখন হচ্ছে 5টা 23 বাজে, আমরা 5টা 28 30-এর মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। আর শুরু করে আমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ বেশি, আমরা এই টাইপের ম্যাথগুলো সলিউশন করবো, ঠিক আছে। 5 মিনিট পর আবার দেখা হচ্ছে।
আচ্ছা 25 জন ছিলেন, 25 জন আছেন, বাড়তেছে আস্তে আস্তে। তো ঠিক আছে, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, 2 মিনিটের মধ্যে সবাই চলে আসুক। আর কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন। ঢাকা থেকে কে কে আসো? এই তো ভাই আমি আছি, ফারিয়া তাজমিন। শেষ নামাজ, ওকে। আসতে থাকুক সবাই, যুক্ত হয়ে যাক, আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা শুরু করি। দেখো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে এই যে এই ম্যাথটা। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এখানে এটা এই টাইপের ম্যাথ এখানে বেশি নাই, তো এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, ভালোভাবে খেয়াল করে দেখো। যে হচ্ছে এখানে বলা আছে কি যে এক্স ইজ দ্য এলিমেন্ট অফ এন, ঠিক আছে, একটা শর্ত বলছে এক্স মৌলিক সংখ্যা, দুইটা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে এক্স 2 এর সমান বা বড় এবং 7 এর ছোট। দেখো 2 এর সমান কিন্তু হতে পারবে, এটা বলা আছে, কিন্তু 7 এর সমান হতে পারবে না, 7 এর ছোট হতে হবে। আর বি সেট দেওয়া আছে, আর আর একটা অন্যয় আমাদের এখানে দেওয়া আছে, আর অন্যটা দেওয়া আছে যে এটা হচ্ছে এক্স থেকে 1 বিয়োগ করলে সেটা ওয়াই এর ছোট হইতে হবে। অর্থাৎ এক্স এর মান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেটা ওয়াই এর মান থেকে ছোট হইতে হবে। আচ্ছা বুঝতে পারছি। যেখানে বলছে এক্স হবে এ এলিমেন্টের উপাদান, ঠিক আছে, এ সেটের উপাদান, আর ওয়াই হবে বি সেটের উপাদান। আচ্ছা, তো এখানে যদি তুমি খেয়াল করো, আমরা এ সেটটা যদি আগে বের করে ফেলে যে এ সেটটা কি, এ সেটটা হচ্ছে আমাদের 2 আর 7। এই সেটটা হচ্ছে 2 আর 7। আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে কি এইখানে 7 এর নিচেও একটা সমান চিহ্ন হবে, অর্থাৎ 7 এর আগে এরকম একটা চিহ্ন আছে। তো এরকম চিহ্ন হলে কিন্তু আমাদের ও না, ঠিক আছে, উপরে তো এটা এই সেট। আরে কই কি পড়াইতেছি, এই যে দেখো খেয়াল করো, ঠিকঠাকই আছে, সবই ঠিকঠাক আছে। এখানে 7 এর নিচে কোনো দাগ টাগ হবে না। এই যে দেখো এখানে যদি দেখো যে বলছে যে x হচ্ছে 2 এর সমান বা বড় আর 7 এর ছোট, আবার x মৌলিক সংখ্যা। তো 2 এর সমান বা বড় 2, 3, 5, এই তিনটা মৌলিক সংখ্যাই আছে। আর এর পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে 7, কিন্তু 7 এর সমান হতে পারবে না, 7 এর ছোট হতে হবে। তার মানে a সেটটা হচ্ছে 2, 3, 5, আর b সেট দেওয়াই আছে আমাদের 2 আর 7। আর অন্যের মধ্যে এখানে বলা আছে কি x থেকে 1 বিয়োগ করলে সেটা y এর ছোট হতে হবে। আচ্ছা, এখন আর অন্যটা আসলে তাহলে কেমন হবে? অন্যের মধ্যে কিন্তু জোড়ায় জোড়ায় মান থাকে, তাই না? তার মানে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ জোড়ায় জোড়ায় মান থাকে। এটা কিসের মতো হয়ে গেছে দেখো তো। আচ্ছা যাই হোক, এখানে যদি খেয়াল করো যে প্রথমটা হচ্ছে আমাদের এক্স এর মান হবে, আর পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এর মান হবে। এই জন্য দেখো এক্স কমা ওয়াই লেখা। আর যখন সেট বলি তখন দেখো শুধু এক্স থাকে, ঠিক আছে। তো এই জন্য এখানে এক্স কমা ওয়াই, এটা একটা অন্যয়। তো এই এক্সটা আসবে কোত্থেকে? এ এর থেকে, কারণ বলে দিয়েছে দেখো প্রথম এক্স এর মানটা আসবে এ সেটের থেকে, আর ওয়াইটা আসবে কার থেকে? বি সেটের থেকে। সো ওয়াই আসবে আমাদের বি সেটের থেকে। এরপর বলা আছে এক্স থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেটা ওয়াই এর ছোট হইতে হবে, কারণ এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে যে এক্স থেকে যদি আমরা 1 বিয়োগ করি, যে আর সেটা বলে দেওয়া আছে এক্স থেকে 1 বিয়োগ করলে সেটা ওয়াই এর ছোট হইতে হবে। তো এই জন্য আমরা এখানে আরেকটা শর্ত যে এক্স থেকে 1 বিয়োগ করলে ওয়াই হতে হবে। এখন এটা করবোটা কিভাবে? করার নিয়মটা হচ্ছে এ আর বি কে ক্রস গুণন করতে হবে। কি করতে হবে? ক্রস গুণন করতে হবে। এ আর বি কে যদি তুমি ক্রস করো তাহলেই তোমার অ্যান্সারটার কাছাকাছি চলে যাবে। তো প্রথমে এ আর বি কে ক্রস করবা। কিভাবে? সবসময় কি এ আর বি কে ক্রস না, এক্স যার উপাদান তার সাথে ওয়াই এর উপাদানের, ওয়াই যে সেটের উপাদান তাকে ক্রস করবা। যদি এখানে এ না থেকে এখানে বি থাকতো আর ওয়াইটা থাকতো এ থেকে, তাহলে তুমি বি এর সাথে এ ক্রস করতা। বাট এখন আমরা এ এর সাথে বি কে আমরা ক্রস গুণন করবো। এই জন্য দেখো এ ক্রস বি করলাম। করার পরে এখন আমরা দেখতেছি যে এ হচ্ছে এটা, এটা হচ্ছে বি। তো ক্রস গুণন করার নিয়ম কি? এ প্রথম সেটের উপাদানটা দ্বিতীয় সেটের দুইটা উপাদানের সাথে পাশাপাশি বসবে। তার মানে এই দুইটা এই 2 এর সাথেও যাবে, এই দুইটা 7 এর সাথেও যাবে। সো 2 2 এর সাথে গেলে হচ্ছে আমরা লিখবো 2,2, 2 7 এর সাথে গেলে আমরা লিখবো 2,7। এরপরে এবার 2 এর কাহিনী শেষ, এবার আসবো 3 এর কাছে। তো 3 কি করবে? 3 একবার 2 এর সাথে যাবে, এবার হচ্ছে এই 3 একবার 2 এর সাথে বসবে, একবার 7 এর সাথে বসবে। যে দেখো 3,2, 3,7। এরপর হচ্ছে 5 একবার 2 এর সাথে বসবে, একবার 7 এর সাথে বসবে। এই জন্য আসছে 5,2 আর 5,7। ওকে,
এইখানে প্রথম যে উপাদানগুলো আছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আছে, কিন্তু প্রথম যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এক্স, আর দ্বিতীয় যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। দ্বিতীয় যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আমাদের ওয়াই। তো দ্বিতীয় উপাদান কোনগুলো? এই যে এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান, প্রত্যেক জোড়ার দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই। এখন আমাদের কিন্তু বলছে যে এক্স মাইনাস ওয়ান, এক্স থেকে এক বিয়োগ করলে সেটা ওয়াই এর ছোট হতে হবে, তাই তো? এই যে সেটা ওয়াই এর ছোট হতে হবে। তাহলে তুমি দেখো এখানে হচ্ছে 2 থেকে যদি তুমি এক বিয়োগ করো, মানে এটা হচ্ছে এক্স, এই প্রথমটা কিন্তু এক্স, এ 2 থেকে এক বিয়োগ করলে অর্থাৎ এক্স থেকে এক বিয়োগ করলে হয় 1 কি 2 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে এটা ঠিক আছে। এরপরে দেখো এখানেও এক্স হচ্ছে 2 থেকে এক বিয়োগ করব, কারণ কি আমাদের বলা আছে এক্স থেকে এক বিয়োগ করতে হবে। তো এক্স এর থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় 1 কি 7 ছোট? হ্যাঁ ছোট, তার মানে এটাও ঠিক আছে। 3 থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে সেটা হয় 2 কি 2 থেকে ছোট? মানে ওয়াই থেকে ওয়াই ছোট হচ্ছে, এই এক্স মাইনাস ওয়ান ছোট হচ্ছে না, তার মানে এটার মধ্যে গাপলা আছে, এই জন্য আমরা এখানে লিখলাম এই যে দেখো 3,2। আরেকটা সমস্যা আছে এই যে এইখানে দেখো 5 থেকে যদি তুমি এক বিয়োগ করো, মানে এক্স এর থেকে এক বিয়োগ, তার মানে 5 থেকে এক বিয়োগ করলে হয় 4 কি 2 থেকে ছোট না, তার মানে এটার মধ্যেও সমস্যা আছে, এই জন্য 5,2 কেও আমরা এখানে লিখলাম। আর বাকি সব এই যে 3 থেকে এক বিয়োগ করলে হয় 2 7 থেকে ছোট, 5 থেকে এক বিয়োগ করলে হয় 4 7 থেকে ছোট, এটা ঠিকঠাক আছে। কিন্তু এই যে এইটা আর এটার মধ্যে সমস্যা আছে, তার মানে এই দুইটা আমরা আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ এরা এই শর্তটা মেনে চলে না। তার মানে এই দুইটা বাদ যাবে, আর বাকি যতগুলো জোড়া আছে, 4টা জোড়া আছে বাকি, সেই 4টা জোড়াই হচ্ছে আমাদের আর অন্যয়, ঠিক আছে। তো আশা করি আর অন্যটা এখন তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সোজা হিসাব হচ্ছে ক্রস গুণন করবা, ক্রস গুণন করার পরে এখানে যে মানগুলো আসছে, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, শেষ, এটা হিসাব। এই যে এই জোড়ার মধ্যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো এখানে আমাদের শর্তে বলা আছে এক্স থেকে এক বিয়োগ করলে সেটা ওয়াই এর ছোট হতে হবে। তো এক্স তো হচ্ছে আমাদের 2, তার মানে 2 থেকে এক বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1 কি এখন ওয়াই কত? ওয়াই হচ্ছে আমাদের 2, 1 কি ওয়াই থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে এটা নিব। তো নেওয়া যাচ্ছে না কাকে? একে নেওয়া যাচ্ছে না, কেন? কারণ এখানে এক্স কে 3, ওয়াই কে 2। তো এখন আমরা বলতেছি যে এক্স থেকে এক বিয়োগ করতে হবে, তো 3 থেকে এক বিয়োগ করলে হয় 2 কি 2 থেকে ছোট? ছোট না, সমান তারা, এই জন্য সমান হলে তো হবে না, কারণ বলছে ছোট হইতে হবে, এই জন্য এটা নেওয়া যাচ্ছে না। সেম ভাবে এটার মধ্যেও সমস্যা হচ্ছে, এটা নেওয়া যাচ্ছে না। তার মানে আমাদের আর অন্যটা এই দুইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে হবে, সেটা হচ্ছে আমাদের আর অন্যয়। তাই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক, এই টাইপের ম্যাথ আমরা একটা দেখবো খুব মনোযোগ দিয়ে, তাহলে যেন বাকিগুলা অল ডাউট ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন দেখো বাকি ম্যাথটা, এই ম্যাথটা করলে, এই ম্যাথের অনেকগুলো টাইপের ম্যাথ আছে, সবগুলো ম্যাথ করবো না আমরা, এই ম্যাথটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলেই হবে। তো তোমরা আগেরটা বুঝতে পেরেছো কিনা এটা একটু বলো, এটা একটু কমেন্টে জানাও। আন্ডারস্ট্যান্ড তানিম সামিম। ক্রস গুণন না করলে তোমার কি জোড়ায় জোড়ায় হবে বলো তো? ক্রস গুণন করলে কিন্তু দেখো জোড়ায় জোড়ায় আসে, এই জন্য ক্রস গুণন। অন্যয় কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। শিফা ক্লিয়ার? ফারিয়া তাজমিন স্যার কখন বক্স করে আর কখন গুণ করে বের করব? আচ্ছা, কখন বক্স করে আর কখন গুণ করে বের করব, এই হচ্ছে কথা। তার কথা হচ্ছে এটা। দেখো এখানে তুমি প্রশ্নটা দেখো, প্রশ্নটাই আলাদা, প্রশ্নটা খেয়াল করলে তুমি বুঝে ফেলা। দেখো এখানে কিন্তু আমাদের এই দুইটা সেট দিছে, ঠিক আছে। এই যে দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এ সেট আর একটা হচ্ছে আমাদের বি সেট, এই দুইটা সেটে দেওয়া আছে। এই যে এ সেট আর এই যে আমাদের বি সেট, দুইটা সেট আলাদাভাবে দেওয়া আছে। আর এরপরে আর এর শর্তটা আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের অন্য নির্ণয় করতে বলছে, তখন আপনি এই দুইটা সেটকে ক্রস গুণন করবেন, এ আর বি কে আপনি ক্রস গুণন করবেন। কারণ কি? কারণ তারা বলছে যে এক্স হচ্ছে এ এর উপাদান আর ওয়াই হচ্ছে বি এর উপাদান, ঠিক আছে, এটা বলে দিছে। আর এখন আমরা যেটা করব এটা হচ্ছে ছক করে করব, কারণ দেখেন এখানেও বলছে ঠিকই যে এক্স এর উপাদান, ওয়াই বি এর উপাদান, ঠিক আছে। এ সেট বি সেট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এ সেট বি সেট দেওয়া আছে। এখন আমাদের এখানে কোনো ক্রস গুণন করার প্রয়োজন নাই, এই জন্য কারণ এখানে যে শর্তটা আছে, এই শর্তের মধ্যে আমাদের তো এ সেট বের করা আছে, বি সেট বের করা আছে। আমরা এখন জাস্ট এই শর্তটা আমরা এখানে বসাই দিব, এই শর্তটা, এই যে এই শর্তটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমাদের এই জিনিসগুলো বের হয়ে চলে আসবে। এরকম যদি ডাইরেক্ট অন্যয় আকারে দিয়ে দেয় আপনাকে, যে এরকম সুন্দর করে যদি অন্যয় আকারে দিয়ে দেয় এবং এ সেট বি সেটের মান দিয়ে দেয়, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। যদি অন্যয় আকারে না দেয়, অর্থাৎ দেখেন উপরেরটা কিন্তু আপনি যদি খেয়াল করেন, উপরেরটা কিন্তু আমাদের অন্যয় আকারে দেয় নাই,
উপরেরটা কিন্তু আমাদের অন্যয় আকারে দেয় না। আপনি যদি খেয়াল করেন এই যে উপরের ম্যাথের দিকে যদি খেয়াল করেন, এখানে কিন্তু সরাসরি অন্যয় আকারে দেয় নাই। দেখেন তো ওইখানে যেভাবে ছিল এখানে কি ওইভাবে আছে? এখানে কিন্তু ওইভাবে নাই। ঠিক আছে, ওকে। তো আপনি খেয়াল করেন এখানে যদি আমরা বসাই এখন, এটা আপনি এই ম্যাথটা এখন করেন মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন যে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কিভাবে আমরা করতে পারি? এটা করার নিয়ম হচ্ছে প্রথমেই আপনি যেটা করবেন যে এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা আপনাকে খুঁজে বের করেন। শর্তটা কোথায়? এই যে অন্যয়ের শেষের দিকে একটা শর্ত আছে, দেখছেন এই একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা আপনি খুঁজে বের করেন। এই যে 2x - y = 0, তো আপনি এখানে লিখবেন 2x - y = 0। এরপরে মনে রাখবেন এই শর্ত থেকে আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে y এর মান। এখন আপনি বলুন আমি x এর মান বের করতে, x এর মান বের করেও করা যায়, কিন্তু আপনি আমার কথা শুনেন, আপনি y এর মান বের করবেন। তো x এর মান বের করেও করা যাবে, সমস্যা নাই। তো আমি একটা নিয়ম সহজ নিয়মে শিখেছি, সেটা হচ্ছে আপনি y এর মান বের করতে হবে। তো মাঝে মাঝে আপনাকে এখানে সরাসরি বলে দিতে পারে, হয়তো আপনাকে এখানে বলে দিবে যে y = 2x, তার মানে y এর মান বের করাই আছে। আর যদি না করা থাকে, যেমন এখানে y এর আলাদা কোনো মান বের করেন, আপনাকে বের করে নিতে হবে। এই যে আমরা এখানে দেখো আমাকে শর্ত দিয়েছে এটা, তো আমি যদি এখানে করি -y এখানে রাখলাম আর +2x ওই পাশে গেলে কি হয়ে যায়? -2x হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে কাটা, y = 2x। দেখো শেষ পর্যন্ত y এর মান আমরা বের করছি। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা একটা ছক করব, এরকম একটা ছক করব, দুই সারিওয়ালা ছক। উপরে লিখব x, নিচে হচ্ছে y। এখন আমরা x এর মান বসাবো। কিভাবে বসাবো? আমাদের ওই অন্যের দিকে তাকাই, x কার উপাদান বলছে? x আচ্ছা দেখেন, আবার বলতেছি এখানে, এখন আবার খেয়াল করেন যে এই কমেন্টটা দেখেন তো, কমেন্টে আচ্ছা এখন ঠিক আছে। খেয়াল করেন ওয়াই এর মান বের করবেন, জানি না কতটুকু পর্যন্ত দেখছেন, আমি আবার বলতেছি ওয়াই এর মান বের করবেন। ওয়াই এর মানটা বের করার পর আপনি এখানে যেটা করবেন এরকম একটা ছক করবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়াই এর মান পর্যন্ত কি দেখা গেছিল একটু বলেন তো? এতটুকু পর্যন্ত কি, এতটুকু বোঝানো কি দেখা গেছিল? মানে এতটুকু পর্যন্ত দেখতে পাইছিলেন? কোন জায়গা থেকে সমস্যা হয়েছে বুঝি নাই বলেন তো, সেই জায়গা থেকে বোঝানো শুরু করবো। যে এখানে ওয়াই এর মানটাই বের করতে হবে, এই কথা যে আমি বলছিলাম তখন, সেটা কি বুঝা গেছে? সেটা কি দেখা গেছিল? কি না, কেউ বলে জি, হ্যাঁ দেখা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা এটা জানেন যে ওয়াই এর মান 2x, এটা বের করতে হবে, ঠিক আছে? ওয়াই এর মান 2x, এটা আপনার বের করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এরপরে আপনি এখানে একটা ছক আঁকবেন, সেই ছকের মধ্যে আপনি প্রথমে লিখবেন x, পরে লিখবেন y, এরকম দুইটা সারিওয়ালা একটা ছক আঁকবেন। সেই ছকের মধ্যে উপরে হবে x, নিচে হবে y। আচ্ছা, এবার x এর মান কি বসাবেন? x এর মান এখান থেকে দেখে বসাবেন। বলছে x এর উপাদান, তো a সেটে কে কে আছে? a সেটে আছে -1 0 1, এই যে উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তো -1 0 1 আমরা বসাই দিলাম। এখন y এর মান কোথায় বসাবেন? আপনি বলবেন ওই যে ভাই এখানে বলা আছে y এর মান b সেটের উপাদান, আমি b সেটের উপাদান বসে দিব। না, সেটা হবে না। y এর মান আপনি এবার শর্ত থেকে বসাবেন। মনে রাখবেন প্রথমটা আপনি এই যে সেট দেখে বসাবেন, দ্বিতীয়টা আপনি শর্ত দেখে বসাবেন। এই যে এই শর্ত y = 2x, সো y = 2x মানে কি? x এর মানের সাথে 2 গুণ করলে আপনি y পাবেন। সো x এর মান হচ্ছে -1, এই -1 এর সাথে যদি আপনি 2 গুণ দেন তাহলে হবে -2। তারপরে x এর মান হচ্ছে 0, সো x এর মান যদি 0 বসান, 0 এর সাথে 2 গুণ দিলে হবে 0, সেটা হবে y এর মান, কারণ y এর মান কি 2 এর সাথে x এর গুণ দিবেন। এরপরে x এর মান হচ্ছে 1, তো x এর মান যদি 1 হয়, 1 এর সাথে যদি আপনি 2 গুণ দেন তাহলে কত হবে? y এর মান বের হবে। তো 1 এর সাথে 2 গুণ দিলে 2 হয়, সো 2 এর y এর মান কত হবে? y এর মান হচ্ছে আমাদের 2 আসতেছে। তো নরমাল হিসাব, x এর মান আপনি এখানে এই সমীকরণে বসাবেন, বসানোর পরে 2 দিয়ে গুণ করলে যেটা পাবেন সেটা হবে y এর মান। এই যে -1, প্রথমে x এর মান -1 বসানোর পরে এই -1 2 এর সাথে গুণ দিলে হবে -2।
তারপরে x এর মান 0, 0 যদি এখানে বসান 0 এর সাথে 2 গুণ দিলে হবে 0। এরপরে x এর মান হচ্ছে কত আসতেছে 1, x এর মান যদি 1 বসান 1 এর সাথে 2 গুণ দিলে হবে 2, তার মানে y এর মান তখন হচ্ছে 2। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন যে এবার আপনি যাই মিলান, যে তাহলে আপনি ভাই আপনি মানা করছিলেন কেন যে আমি এখানে চেক করব না y ইজ এলিমেন্ট অফ b, আপনি এখন চেক করবেন। এখন দেখেন কি বলা আছে যে y b এর উপাদান। তো b এর মধ্যে কে আছে -2 2 4, b এর মধ্যে আছে কে -2 2 4, এটা হচ্ছে b সেটের উপাদান। এই তো এটা কার থেকে আসবে, এখন y বলছে y এ b এর মধ্য থেকে হইতে হবে, y কার মধ্য থেকে আসতে হবে, b এর মধ্য থেকে। তো দেখেন তো y এর মান আসছে -2 কি b এর মধ্যে আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে -2 নেওয়া যাবে। এরপর আসছে 0, 0 কি b এর মধ্যে আছে, 0 তো b এর মধ্যে নাই, তার মানে এটা নেওয়া যাবে না। এরপর আসছে 2, 2 কি b এর মধ্যে আছে, তো 2 আছে, তার মানে 2 কে 2 কে নেওয়া যাবে, কিন্তু 4 আছে বাট এখানে নাই, তো 4 এর হিসাব বাদ, কিন্তু এই 0 কে নেওয়া যাচ্ছে না। তো এটা যেহেতু কাপল আকারে থাকে জোড়ায় জোড়ায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পুরাটাই হচ্ছে বাদ, এই পুরাটাই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে শুধু এইটা আর এটা, অর্থাৎ -1, -2 আর হচ্ছে 1, 2। তার মানে আমাদের এই সন্ন্যাটা হচ্ছে এটা। এখন যদি ডোমেন বের করতে বলে, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, -1, 1 হচ্ছে ডোমেন, আর যদি রেঞ্জ বের করতে বলে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, এই যে -2, 2 এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তো আশা করি ডোমেন আর রেঞ্জ বুঝতে পেরেছেন। সেটা ক্লিয়ার কিনা এখন বলেন, এটা ক্লিয়ার কিনা বলেন, একটু কমেন্টে জানান। বাকি এরপরের ম্যাথগুলো এই টাইপেরই, আমি দেখাই দিচ্ছি। স্যার গুণ করলে তো উত্তর মিলে, ওইভাবে দিলে কি হবে না, এইভাবে পুরা সেট যদি আপনাকে দিয়ে দেয়, পুরো অন্যটা যদি দিয়ে দেয়, আপনি পুরো অন্যটা এইভাবে করবেন। ঠিক আছে স্যার, কাপলদের কথা বললো, কাপল কি যদি দুইটা কলম একসাথে থাকে, সেই দুইটাকে এটাকে বলা যায় আমার কাছে এক কাপল কলম আছে। কাপল মানে জোড়া, ঠিক আছে, দুইটা বোঝায়। সো আপনি আবার অন্যটা বুঝতে যান কেন বলেন, ভালো হয়ে যান। ফুল ক্লিয়ার, আচ্ছা রাতে ফুল ক্লিয়ার, নীলাদ ডান, কাউসার চৌধুরী ক্লিয়ার, ফরজা শিফা, আচ্ছা সানিয়া ক্লিয়ার। আমি আর কোনো রিয়েক্ট দিব না, কেন দেন রিয়েক্ট দিতে থাকেন। কাউসার চৌধুরী ক্লিয়ার। ওকে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সামিয়া সরকার ক্লিয়ার স্যার, বৃষ্টি আপনি কি পরে জয়েন দিয়েছিলেন নাকি আতিকুর রহমান? না, রেঞ্জ সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে না, ডোমেন রেঞ্জ এগুলো হচ্ছে আলাদা একটা সেট টাইপের, এগুলো আপনাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ওকে, এরপর বাকিগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, বাকি কি বলা আছে এইখানে, এই ফর্মকে তালিকা পদ্ধতি প্রকাশ করে পদ্ধতির রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এই যে এটাও সেম ভাবে সেম টাইপের ম্যাথ, কোনো পার্থক্য নাই। এই যে দেখেন ওয়াই এর মান আগে বের করে নিছে, এরপরে সেম এখানে। হ্যাঁ, কি বলছে কথা, এটা আমি যে চাই নিছি। ওকে, এখন খেয়াল করেন এইখানে। আচ্ছা, এই যে আরেকটা টাইপের ম্যাথ, ক্রোমোজোড়ের ম্যাথ। ঠিক আছে, তো ক্রোমোজোড়ের ম্যাথ আমরা কিভাবে করব, এরকম কমা দিয়ে দেখবেন দুইটা মান থাকবে, এরকম কর্ম দুইটা মান থাকবে, আর দুইটা মাঝখানে সমান চিহ্ন থাকবে। তো প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। সো ক্রোমোজোড়ের নিয়ম অনুযায়ী দেখেন x - a সমান y - 2, এই যে প্রথমটা সমান প্রথমটা, আর দ্বিতীয়টা সমান কি y + 2a সমান 2x + a। এই যে এটা কই আমাদের, এই যে 2x + a সমান y + 2, এটা সমান চিহ্নের ডান পাশেটার বাম পাশেটা আগে পিছিয়ে হলে সমস্যা নাই। এবার আমরা এখান থেকে কি আলাদাভাবে এটা ক্যালকুলেশন করছি, x এর জায়গায় আছে, +y এই পাশের সাথে -y হয়ে গেছে, আর -a ওই পাশে যাওয়াতে +a হয়ে গেছে। তো x - y - 2a + a মিলে হয় -a, মানে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2x + a = y + 2a। তো এখান থেকে যদি আমরা y কে বাম পাশে আনি মাইনাস হয়ে যায়, আর +a ওই পাশে গেলে -a হয়ে যায়। তো 2x - y সমান হচ্ছে শুধু a হয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 নং হতে 2 নংকে যদি আমরা বিয়োগ করি, এখন 1 নং যোগ বিয়োগ করে, এটা হচ্ছে এখন ওই যে 12 অধ্যায়ের মতো আপনি এটা করতে পারেন।
অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, প্রতিস্থাপন যে পদ্ধতি ব্যবহার করেন বের করে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি যে 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, তো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -2 +2x -2x হয়ে গেছে, -y +y হয়ে গেছে, প্লাসে মাইনাসে হয়ে গেছে। তো -y আর +y কাটাকাটি যায়, x থেকে 2x বিয়োগ করলে হয় -x, আর মাইনাসে আর মাইনাসে মিলে হয় -2a। তো মাইনাসে মাইনাসে কাটা যায়, x = 2a। এবার এই x এর মানটা আপনি যে কোনো একটা সমীকরণে বসান, 1 নঙ্গে বসান বা 2 নঙ্গে বসান, সমস্যা নাই। তো 1 নঙ্গের মধ্যে x এর মান বসাইলাম, তো x এর মান 1 নঙ্গে বসাইলেই এই x এর জায়গায় এখন বসেছি 2a, কারণ x এর মান কত 2a। তো এখানে x এর জায়গায় এই যে এখানে x এর জায়গায় বসেছি 2a - y = -a, এই যে 2a - y = -a, তার মানে -y সমান কত হবে, এই +2a ওই পাশে গেলে -2a হবে। তো -a আর -2a মিলে কত হবে, -3a। তো -a আর মাইনাসে কাটা যায়, y = 3। তো x এর মান 2a, y এর মান 3a, শেষ। এভাবে হচ্ছে ক্রমজোড়ের ম্যাথগুলো করবেন। এখানে যা আছে সব ক্রমজোড়ের ম্যাথ। ও আরেকটা হচ্ছে এই যে পাওয়ার সেট 2n কে সমর্থন করে, সেটা আপনাকে দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে এটা আমাদের হচ্ছে 2n কে সমর্থন করে। সেটা যদি আমরা দেখি, এখানে কি বলা আছে, এখানে যদি আপনি খেয়াল করেন যে এখানে বলা আছে যে x ইজ দ্য এলিমেন্ট অফ n, স্বাভাবিক সংখ্যা। আমরা এই সেটটাকে নির্ণয় করব, x জোড় সংখ্যা 6 এর সমান বা ছোট। 6 এর সমান বা ছোট কি আছে, 2 4 6, এটা হচ্ছে 6 এর সমান বা ছোট। এখন বলছে p অফ a নির্ণয় করে দেখাও যে, তাহলে আমরা আগে p অফ a নির্ণয় করি, কোনো কথা নাই। তো পাওয়ার সেট নির্ণয় করে কেমনে, প্রথমে এগুলোকে একটা একটা করে লিখতে হবে, 2 4 6 একটা একটা করে লিখলাম। এবার জোড়ায় জোড়ায় লিখবো, 2 এর সাথে 4, 2 এর সাথে 6, এই যে 2 এর সাথে 4, 2 এর সাথে 6, এরপরে 4 এর সাথে 6, 4 এর সাথে 6, এরপর তিনটা একসাথে লিখবো। সো তিনটা একসাথে লিখলাম আর লাস্টে একটা ফাঁকা সেট লিখলাম। এখন দেখেন তো এ সেটের উপাদান সংখ্যা কতটি, এ সেটের উপাদান সংখ্যাকে বলছে n। তো এ সেটের উপাদান সংখ্যা তো হচ্ছে 3। এই যে এ সেটের উপাদান কয়টা উপাদান এখানে, 1 2 3। তো এ সেটের উপাদান সংখ্যা 3, n সমান 3। কেন, কারণ এ সেটের উপাদান সংখ্যাকে বলছে n, তার মানে n সমান হচ্ছে 3। এবার দেখেন p অফ a এর উপাদান সংখ্যা কত, এই যে p অফ a এটার উপাদান সংখ্যা কত, 8টি, 1 2 3 4 5 6 7 8। তো 8টি, 8 কে কি লেখা যায়, 2 কিউব লেখা যায়। এখন কিউব মানে এই যে 3 কে কি লেখা যায়, 3 কে তো n লেখা যায়, তো 2n। তার মানে p অফ a এর উপাদান সংখ্যা 2n, যেখানে n কে n হচ্ছে এই a এর উপাদান সংখ্যা। তো এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল, খুবই সহজ, ঠিক আছে। এরপরে বাকিগুলোও এই টাইপেরই ম্যাথ, জাস্ট তারা সেটগুলো বাইর করতে একটু সমস্যা করে দিছে, যে তালিকা পদ্ধতি দিয়ে দিছে, কঠিনভাবে দিয়ে দিছে, বাট বাকি সবগুলো এই 2n টাইপেরই ম্যাথ, ঠিক আছে। 2n টাইপেরই ম্যাথ, এই যে এটা 2n কে সমর্থন করে। আর এখানে এটা ক্রস গুণন, ইন্টারসেকশন করে, এই টাইপের করাইছি। ইন্টারসেকশন কি এটা দেখাইলাম, ক্রস কিভাবে করতে হয় এটা জানেন, সেট কিভাবে বের করতে হয় এটা জানেন। জাস্ট এখানে একটা কঠিন একটা ম্যাথ আছে, সেটা আমি আপনাদের একটু বুঝাই দিই, ঠিক আছে। এই যে এই ম্যাথটা একটু সমস্যা আছে অনেকের, আমি জানি আপনাদের অনেকে পারেন, আপনারা অলরেডি অনেক বস হয়ে গেছেন, বাট তাও 2-1 জনের একটু সমস্যা আছে, সেই সমস্যাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু দেখেন, প্রশ্নটা একটু পড়েন মনোযোগ দিয়ে। আচ্ছা, বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59 71 83 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাদের সেট ABC। তার মানে ABC 3টা সেট দিছে, তাই না। এই 3টা সেট দেওয়ার পরেও, এটাই লাস্ট, এই 3টা সেট দেওয়ার পরেও আমাদের এই 3টা সেট দিছে, দেওয়ার পরে বলছে P অফ A ইন্টারসেকশন C বের করে 2n কে সমর্থন করে, সেটা আমরা পরে যাই। বাট এই 3টা সেট আমরা কিভাবে বের করবো ABC, এটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে। এখন প্রথমে আমরা এ সেট বের করব। এ সেট কি, 59 কে মানে হচ্ছে 59 71 83 এগুলাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চলতে থাকবে, এইসব সংখ্যা দ্বারা ভাগ করলে যদি 11 অবশিষ্ট থাকে, সেগুলো হচ্ছে আমাদের ABC সেট হবে। তার মানে প্রথমে এ সেটটা কি হবে আমি বলে দিচ্ছি। 59 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করার পরেও ভাগশেষ 11 থাকবে, সেই সংখ্যাগুলো হবে এ সেট। 59 কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার পরেও 11 অবশিষ্ট থাকবে, সেগুলো হবে এ সেট। যেমন এখানে এ সেট তো বের করা আছে, আমি একটু বলে দিই। যেমন 12 16 24 48, এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনি 59 ভাগ করেন, 12 14 16 48, তাই তো দেখলাম, 12 16 24 48, এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনি 59 কে ভাগ করেন,
তাহলে আপনি দেখবেন 11 অবশিষ্ট থাকে। তার মানে এই সেটটা কি হবে 12, 16, 24, 48। কিন্তু 12, 16, 24, 48 কিভাবে পাইছি আমরা সেগুলো একটু দেখি। দেখেন আপনি যেটা দিয়েই ভাগ করেন না কেন তার থেকে বড় বা তার সমান ভাগশেষ কখনোই হবে না। আপনি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করেন, ভাগশেষ কখনো 4-এর বেশি হবে না। আপনি যে কোনো সংখ্যাকেই 8 দিয়ে ভাগ করেন না কেন, ভাগশেষ কখনো 7-এর বেশি হবে না। আপনি যে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করেন না কেন, ভাগশেষ কখনো 8-এর বেশি হবে না। অর্থাৎ আপনি যত দিয়ে ভাগ করবেন তার কম হবে, তার বেশি কখনো হবে না। তার কম হবে, তার বেশি কখনোই হবে না। তার মানে যদি 11 অবশিষ্ট থাকে, এই 59কে ভাগ করলে অবশিষ্ট কত থাকতে হবে 11। তো 11 অবশিষ্ট থাকলে অবশ্যই সেই সংখ্যাটা কত হবে বলেন তো? 12, 13, 14 এরকম হতে হবে। কিন্তু 11 এর ছোট কোনো সংখ্যা হবে না, এটা মোটামুটি শিওর। তো এটা যেহেতু আমরা শিওর, এখন আমরা কিভাবে এটা করতে পারি দেখেন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ওই সংখ্যাটা থেকে 11 বাদ দিয়ে দেন। 59 থেকে যদি আপনি 11 বাদ দিয়ে দেন তাহলে কত থাকে 48। আপনি 59কে 48 দিয়ে ভাগ করে দেখেন, দেখবেন 11 অবশিষ্ট থাকে। এই যে 59কে আপনি যদি 48 দিয়ে ভাগ করেন তাহলে দেখেন 48 একে 48, তাহলে ভাগশেষ কত থাকে 11 থাকে। দেখছেন ভাগশেষ 11 থাকে। তার মানে আমি দেখতেছি যে 48 দিয়ে ভাগ করলে 11 থাকে, নর্মাল হিসাব। আবার এখন কি শুধু 48-এ আছে যে 48 দিয়ে ভাগ করলে 11 থাকবে সব সময়? না, আপনি কি করবেন এবার 48-এর গুণনীয়ক বের করবেন। 48-এর গুণনীয়ক বের করবেন। তো এই জন্য দেখেন এখানে 48-এর গুণনীয়ক বের করা হয়েছে। এই যে 48-এর গুণনীয়ক কে, 48-এর গুণনীয়ক হচ্ছে আমাদের 48, 24, তারপর হচ্ছে 16, 12, ঠিক আছে। তারপর হচ্ছে আরো অনেক আছে 6, 8, এগুলো হচ্ছে 48-এর গুণনীয়ক। এই যে এখন 48-এর গুণনীয়ক কিন্তু অনেকগুলো আছে, একটা জিনিস খেয়াল করেন। 48-এর গুণনীয়ক কে কে আসছে আমি আপনাকে লিখে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 6, আরো আছে 6-এর পরে হচ্ছে 12, 18, 24, 36, আর আরেকটা হচ্ছে কি 72, ঠিক আছে। এখন আমি আপনাদের কি বলছিলাম, সংখ্যাটা 59কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে। তার মানে কি সংখ্যাটা অবশ্যই 11-এর বড় হইতে হবে। 11-এর বড় না হলে কিন্তু 11 কখনোই অবশিষ্ট থাকতে পারবে না। ওই যে বলছিলাম মনে আছে যে 11 অবশিষ্ট কখন থাকবে 11-এর বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করেন। তাহলে কি আপনি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ, এটা 6, আপনি কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবেন? এগুলো যদিও গুণনীয়ক, এগুলো দিয়ে কিন্তু আপনি ভাগ করতে পারবেন না। এগুলো দিয়ে ভাগ করলে 11 কখনোই অবশিষ্ট থাকবে না। আপনি যে 11-এর বড় যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে আপনি ভাগ করতে পারবেন। আচ্ছা, বুঝলাম। এরপরে আপনি ভাগ করতেছেন কাকে? আপনি ভাগ করতেছেন 59-কে। আপনি 59-কে ভাগ করলে আপনি কেন 76 দিয়ে ভাগ করবেন? 59-কে যদি 59-এর বড় সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে তো ভাগশেষ তো 0-র নিচে চলে আসবে, তাই না? মানে হচ্ছে ভাগশেষ তো আরো কমে যাবে তখন। তার মানে ওই যাকে ভাগ করবেন তার বেশিও হতে পারবে না। তার মানে 59-এর বেশি কে 76, আর এখানে 72 আর 76 মনে আছে। এখানে দেখো 24, 24-এর পরে কি আছে আমাদের এখানে 24, তারপরে কই হারাই ফেললাম কেন? আচ্ছা আমি আবার দেখতেছি 1, 48, 1, 2, 3, 4, 5, 6, তারপরে হচ্ছে 8, 12। আচ্ছা উল্টাপাল্টা লিখছি, অন্য জায়গা থেকে লেখা শুরু করে দিয়েছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কত আছে আমি দেখাই। এখানে হচ্ছে আমাদের আছে যে 1, 2, 3, 4, 6, তারপরে হচ্ছে 8, 12, 16, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 48। সরি 48 গুণনীয়কের সমস্যা আছে এখানে, ওইটা অন্যটা দেখে নিচের কোনটা দেখে মনে হয় আমি এটা দেখে লিখে ফেলছি, এটা হবে। আচ্ছা যাই হোক, আমাদের 48-এর গুণনীয়ক হচ্ছে এইগুলো। তা 48-এর গুণনীয়ক এইগুলো। তো আমি তো আপনাদের বলছি কি 11-এর বড় হইতে হবে সংখ্যাটা, যেহেতু ভাগশেষ 11 চাচ্ছে তার মানে 11-এর বড় হতে হবে সংখ্যাটা, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তো 11-এর বড় কি এই 8ও বাদ চলে যাবে, 8 কিন্তু 11-এর বড় না। তার মানে 11-এর বড় সংখ্যা এখন কি আছে 12, 16, 24, 48। তার মানে এই জন্য আমরা নিব 12, 16, 24, 48। সেম ভাবে আপনি এবার 71 থেকে 11 বিয়োগ করেন। 71 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 71 থেকে যদি আপনি 11 বিয়োগ করেন তাহলে হবে 60। 71 থেকে 11 বিয়োগ করলে হবে আপনাদের 60। তো 60 যদি হয়, এবার আপনি এই 60 এর গুণনীয়কগুলো বের করবেন।
কই এখানে বি সেটটা কই বের করছে, বি সেট সি, বি সেট বের করে দেখায় নাই। 11 অপেক্ষা বড় 72 গুণনীয়ক। ও আচ্ছা, বি সেট এখানে বের করে নাই, কেন বের করে না আমি বলি, কারণ আমাদের এখানে বি সেটের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এ আর সি, পি অফ এ পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। তো সি সেট বের করছে, তো 71টা বের করার দরকার পড়ে নাই, এবার 83টা বের করবে। তো প্রথম কাজ হবে কি, 83 থেকে আপনি 11 বিয়োগ করে দিবেন। এই যে দেখেন 83 থেকে 11 বিয়োগ করে দিছে, এই যে 83 থেকে যখন 11 বিয়োগ করে দিছে তখন কত হয়, 72 হয়। তো 83 থেকে 11 বিয়োগ করে দেওয়া হলে যেহেতু 72 হয়, এবার এই 72 এর গুণনীয়কগুলো বের করছে। 72 এর গুণনীয়ক কি আছে, 1 আছে, 72 আছে, 2 আছে, 36 আছে, 3 আছে, 24 আছে, 4 আছে, 18 আছে, 6 আছে, 12 আছে, 8 আছে, 9 আছে। কিন্তু বাদ দিছে কাদের, যারা 11 এর ছোট তাদের বাদ দিছে, আর বাকিগুলোকে নিছে 12, 18, 24, 36, 72 বড়গুলোকে নিছে, অর্থাৎ 11 এর বড়গুলোকে নিছে, তার মানে ওইগুলো হচ্ছে সি সেট। এবার এই ইন্টারসেকশন সি বাকিগুলো আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে আর কি। যাই হোক, তো এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে প্রথম সহজ হিসাব আমি বলি, প্রথমে আপনি ওই সংখ্যাটা থেকে ভাগশেষ, যত ভাগশেষ চাচ্ছে সেটা বিয়োগ করে দিবেন। বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যার গুণনীয়কগুলো বের করবেন। সেই সংখ্যার গুণনীয়কগুলো বের করার পরে এবার আপনি ওই সংখ্যার মধ্যে দেখেন কোনগুলো ওই ভাগশেষ থেকে ছোট আছে, যেগুলো ভাগশেষ থেকে ছোট আছে তাদেরকে বাদ দিয়ে দিবেন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আবার এমসিকিউ ক্লাস হবে, আপনারা দেখে নিন যে কখন হবে, সেই সময় যুক্ত হয়ে যাবেন। তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।